হ্যালো, আজ আমরা অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস অফ বিল্ডিং ফ্রেমস আন্ডার ল্যাটারাল লোড এই চ্যাপ্টারেরই পোর্টার ফ্রেম অ্যান্ড ট্রাসের অ্যানালাইসিস অ্যাপ্রক্সিমেটলি কিভাবে করতে হয় সেটা দেখব। আমি আবারও বলছি যে আমরা এই যে পোর্টাল ফ্রেম অ্যান্ড ট্রাস অ্যানালাইসিস করব এটা অ্যাপ্রক্সিমেট মেথডে। এখানে বেসিক্যালি পোর্টাল ফ্রেমেরই পার্ট হিসেবে যদি ট্রাস ইউজ করা হয় সেই ট্রাসকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে। এখানে শুধুমাত্র ট্রাসের আসলে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করা হবে না, বরং আমরা এক্সাম্পলে দেখব যে পোর্টাল ফ্রেমেরই এই গার্ডারটা যখন অনেক লং স্প্যানের প্রয়োজন হয় তখন শুধু বিম দেওয়াটা আনইকোনমিক্যাল হয়। তো এই পার্টটাকে তখন আমরা ট্রাস ইউজ করে আসলে পোর্টাল ফ্রেম ফর্ম করতে পারি। যেমন এখানে আমি যদি ফিগার দিয়ে দেখাতে চাই, এইখানে দেখানো আছে এই যে এটা। তো এটা একটা পোর্টাল ফ্রেম, বাট গার্ডার পার্ট যেটা সেটা অনেক লং স্প্যান হয়ে যাওয়া, এটা আনইকোনমিক্যাল হয়। সেখানে আমরা বিম বা গার্ডার ব্যবহার না করে এরকম ট্রাস শেপ ব্যবহার করতে পারি, যেটাতে আসলে ইকোনমিক্যাল ডিজাইন হয়ে থাকে। তো এখানে এই ট্রাস মানে আসলে এইটাকে মিন করছে। তো আমরা এটারও অ্যানালাইসিস ওই ট্রাসের বিভিন্ন মেম্বারের ফোর্স কিভাবে বের করতে হয় সেটাও দেখব। এবং আমি আবারও এটাকে হাইলাইট করতে চাই যে এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস। এক্সাক্ট যে অ্যানালাইসিস মেথড আছে সেগুলা পরে কোনো ক্লাস বলতে আমার আসলে প্ল্যান আছে। আমরা সব বিভিন্ন মেথড আছে যেগুলো সেগুলো দিয়ে এক্সাক্ট অ্যানালাইসিস আমরা করব। আমি এখানে একটু পড়ে যেতে চাই। পোর্টাল ফ্রেম বলতে আমরা কি বুঝি? সাধারণত এরকমের স্ট্রাকচার যেগুলো এগুলাকে আমরা পোর্টাল ফ্রেম বলে থাকি। কমনলি ইউজড স্ট্রাকচারে আসলে সাধারণত এরকম ২ টা কলাম আর একটা গার্ডার অথবা একটা ট্রাসই হয়ে থাকে। এবং এগুলো সাধারণত ব্রিজে অথবা বিল্ডিং এর ক্ষেত্রেও ল্যাটারাল লোড রেজিস্ট্যান্স এর জন্য প্রোভাইড করা হয়। দেখো এখানে সেই কথাগুলো কিছুটা চলে আসবে। এই যে ফ্রেমের জন্য আমরা এখন যদি আলোচনায় আসি, পোর্টাল ফ্রেমস আর frequently used over the entrance of a bridge and as a main stiffening element in the building design in order to transfer horizontal forces applied at the top of the frame to the foundation. তো আমরা সাধারণত এই যে ইন্ডাস্ট্রিয়াল শেড যেগুলো করি সেখানে ট্রাস ইউজ না করেও কলামের সাথে বিমের কার্ড কানেকশন দিয়ে যে পোর্টাল ফ্রেম বলে থাকি সেগুলা ইউজ করি ইন্ডাস্ট্রিয়াল শেডে। তো এখানে ওই অনেকটা উপরের পার্ট গ্যাবল পার্ট করা করা যেতে পারে, মানে টপ রুফ যেটা আরকি সেটা গ্যাবল, তার মানে এরকম ভাবে করা যেতে পারে। আবার কখনো, কখনো এরকম ফ্ল্যাটও করা হয়। কখনো, কখনো যেকোনো এক সাইড জাস্ট ম্যানসার্ড রুফ যেটাকে বলে সম্ভবত মনোস্লোপ রুফ, সরি ম্যানসার্ড না মনোস্লোপ রুফ, এটাও করা যেতে পারে। ম্যানসার্ড রুফ আবার এরকম হয় যে ম্যানসার্ড রুফ যদি বলি সম্ভবত আমি যদি ভুল না করি এরকম মাঝখানে কিছু হরাইজন্টাল পার্ট থাকে, ২ পাশে আবার স্লোপড রুফ থাকে। তো এরকম ভাবে বিভিন্ন ধরনের ফ্রেম হয়ে থাকে যেগুলাকে আমরা পোর্টাল ফ্রেম বলি। আর আমরা এখানে সিম্পল একটা এক্সাম্পল দেখিয়েছি যেটার আসলে বেজে দেখো ২ টা হিঞ্জ কানেকশন আছে। এই কানেকশন গুলো আবার কখনো হিঞ্জ হতে পারে, কখনো আবার ফিক্সড কানেকশন হতে পারে, কখনো আবার হিঞ্জ এবং ফিক্সড কানেকশনের মাঝামাঝি পার্শিয়াল ফিক্সিটি সাপোর্ট এরকমও হতে পারে। আমরা সবগুলো আসলে আজকের আলোচনায় নিয়ে আসবো, সব ধরনের সাপোর্ট কন্ডিশন। আর এই যে এখানে এই যে বিম যদি হয় তাহলে আমরা ফিক্সড কানেকশন সাধারণত করে থাকি। আর যদি ট্রাস হয় তাহলে ট্রাসের এখানে সাধারণত আমরা পিন কানেকশন করে থাকি। সেটাও আমরা নেক্সট পরের আলোচনায় চলে আসবে আমাদের, দেখবা আজকের ক্লাসেই। তো এইটা সাধারণত আমরা ব্রিজের এন্ট্রান্সে ব্যবহার করে থাকি। আর এই যে ইন্ডাস্ট্রিয়াল শেডে ল্যাটারাল লোড রেজিস্ট্যান্স এর জন্য ইন এডিশন টু দ্য গ্র্যাভিটি লোড এগুলোতে আসলে উইন্ড রেজিস্ট্যান্সটাই মেইনলি গভর্ন করে দেখবা। এই যে পোর্টাল ফ্রেম যেগুলো ইন্ডাস্ট্রিয়াল শেড যদি আমরা বলি এখানে গ্র্যাভিটি লোডের তুলনায় উইন্ড লোড এবং ল্যাটারাল আর্থকুয়েক লোড এরা উইন্ড লোডই মেইনলি গভর্ন করে থাকে। আর্থকুয়েক লোড কখনো কখনো হতে পারে যদি সুপার ইম্পোজ লোড খুব বেশি হয়, বিশেষ করে ডেড লোড যদি খুব বেশি হয়ে থাকে। বাট ইন্ডাস্ট্রিয়াল শেডে সাধারণত উইন্ড লোডটাই গভর্ন করে। তো ডেড লোড প্লাস হচ্ছে উইন্ড লোড যে কম্বিনেশন, সেই কম্বিনেশন মিলিয়ে আমরা করতে পারি যদি ওয়ান স্টোরি বিল্ডিং হয়ে থাকে। তো এরকম জায়গাতে আমরা এই ধরনের বেন্ড ব্যবহার করি, যে কারণে এখানে বলা হচ্ছে যে মেইন স্টিফেলিং এলিমেন্ট ইন বিল্ডিং ডিজাইন ইন অর্ডার টু ট্রান্সফার হরাইজন্টাল ফোর্সেস অ্যাপ্লাইড এট দ্য টপ অফ দ্য ফ্রেম টু দ্য ফাউন্ডেশন। তো এটা কিন্তু মাল্টি স্টোরি ফ্রেমও হতে পারে। বাট সাধারণত আমরা মাল্টি স্টোরি ফ্রেম হলে সেটাকে আর পোর্টাল ফ্রেম বলি না। জাস্ট এরকম একটা স্টোরি যদি হয় তার মানে কলামের একটা হাইটই যদি থাকে তখন এটাকে পোর্টাল বলে থাকি। অন ব্রিজেস On bridges, the frames resist the forces caused by wind, earthquake, and unbalanced traffic loading on the bridge deck. Portals can be pin supported, fixed supported, or supported by partial fixity.
তিন ধরনের সাপোর্টই থাকতে পারে। যেমন এই যে ফিগার 77A তে দেখো এখানে একটা পিন সাপোর্টেড পোর্টাল ফ্রেম দেখানো আছে। রিইনফোর্সড কংক্রিটেও কিন্তু আমরা এটা কনস্ট্রাক্ট করতে পারি। তোমাদের অনেকেরই এখন কোশ্চেন আসতে পারে, স্টিলে সাধারণত আমরা এই কানেকশন গুলা এরকম ভাবে এক্স্যাক্টলি এরকম ভাবেই করতে পারি, অথবা জাস্ট সিম্পল যদি বোল্টেড কানেকশন হয় এবং আমরা ওইরকম ভাবে ফিক্স সাপোর্ট হিসেবে ডিজাইন না করি। আমার স্টিল ক্লাস লেকচার দেওয়া আছে, সেখানেও তোমাদের দেখার অনুরোধ রাখবো। সেখানে আমরা এইসব সম্পর্কে আলোচনা করি। মেকানিক্স সলিডস এর ক্লাসও আমি এই সম্পর্কে আলোচনা করেছি, যে কখন এটাকে ফিক্স ধরা যেতে পারে, কখন হিঞ্জ ধরা যেতে পারে, কখন এটাকে রোলার ধরা যেতে পারে। তো রিইনফোর্সড কংক্রিট আসলে এরকম হিঞ্জ তৈরি করা সম্ভব। আমার মনে হয় এখানে একটু এঁকে দেখালে তোমরা বুঝতে পারবে। আমরা এই টোটাল কলাম ফাউন্ডেশনের সাথে এরকম ভাবে রড থাকলেও দেখো যেখানে হিঞ্জ করব সেখানে আসলে কলামের রড এরকম করে বাঁকিয়ে দেওয়া হয়। এরকম কলামের রড এগুলো এরকম করে বাঁকিয়ে দেওয়া হয়, যাতে করে মানে এটা আসলে কলামের রড হয়ে যায়, যে এগুলো ফাউন্ডেশনের লং কলামের রড হয়ে যায়, যদি আমার এটাই ফাউন্ডেশন এরকম বলি। ঠিক আছে। তো এখানে দেখো এই যে এখন আসলে এখানে কংক্রিট ক্রাক হয়ে যেতে পারতেছে, কোনো অসুবিধা নাই, যেহেতু কংক্রিট টেনশন এতটা নিতে পারে না। কিন্তু রিইনফোর্সমেন্টটা দেখো এই যে হিঞ্জ আকারে ফর্ম করায়, এখানে কিন্তু তাহলে হিঞ্জ মেকানিজম ফর্ম রিইনফোর্সড কংক্রিটেও সম্ভব। তো তাহলে শুধু স্টিল দিয়েই নয়, বরং রিইনফোর্সড কংক্রিটেও আসলে এরকম হিঞ্জ আমরা ফর্ম করতে পারি। সাধারণত ইউজ করা হয় না, বাট এরকম হিঞ্জ 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 সাপোর্ট রিইনফোর্সড কংক্রিট কলামেও আনা সম্ভব, সেটা আমরা বললাম। অনুরূপভাবে তুমি যদি বিমেও কোথাও রিইনফোর্সড কংক্রিট বিমে এরকম হিঞ্জ তৈরি করতে চাও, তাহলে জাস্ট টপের রডকে বটমে, বটমের রডকে টপে এরকম ক্রিস ক্রস সেকশন দিয়ে আসলে করা যায় আর কি। জাস্ট এই যে ইন্টারসেক্টিং পয়েন্টটাকে আমরা হিঞ্জ হিসেবে বলতে পারবো সেক্ষেত্রে। তো এরকম পিন সাপোর্টেড পোর্টাল ফ্রেম হতে পারে, ফিক্স সাপোর্ট হতে পারে। হয় ফিক্স সাপোর্ট আসলে সাধারণত পাইল পাইল এবং পাইল যদি আমরা ইউজ করি, পাইল ক্যাপের সাথে আমার যদি কলামটা কানেকশন হয় এবং পাইল ক্যাপের ল্যাটারাল রেজিস্ট্যান্স যদি হাই হয়, ল্যাটারাল ডিফ্লেকশন যদি খুব বেশি না হয়, তখন সেই কানেকশনকে আমরা ফিক্স কানেকশন বলতে পারি, পাইল কানেকশন যেগুলো। অথবা যদি একটা ম্যাট ফাউন্ডেশন হয়, তার মানে রাফট স্ল্যাব যেটা বা ম্যাট ফাউন্ডেশন আমরা বলে অভ্যস্ত, ম্যাট ফাউন্ডেশন যদি হয়, সেই ফাউন্ডেশনটাকে আমরা অনেকটা ফিক্স সাপোর্ট বলতে পারি, কলামের তুলনায় ফিক্স সাপোর্ট বলতে পারি। কিন্তু ইন্ডিভিজুয়াল ফুটিং যেগুলো, এই যে এখানে যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখানো আছে, দেখো এই যে ইন্ডিভিজুয়াল ফুটিং যেগুলো এই এক্সাম্পলে এই ফিগারে দেখানো আছে, ইন্ডিভিজুয়াল ফুটিং হলে এই দেখো ফাউন্ডেশন গুলো আসলে অনেকটা রোটেশন, কিছুটা হলেও রোটেশন অ্যালাউ করে। তো রোটেশন যদি অ্যালাউ করে সেটা কিন্তু ফিক্স নয়। পাইল ক্যাপ যদি হতো, পাইল ক্যাপ কিন্তু সাধারণত এরকম রোটেশন অ্যালাউ করে না। আমি আবারও বলছি যে পাইল ক্যাপের ল্যাটারাল ডিফ্লেকশন যদি খুব বেশি না হয়, কম্প্যাক্টেবল সোয়েল যদি না হয়, তখন সেটাকে আমরা ফিক্স সাপোর্ট বলতে পারি। কিন্তু ইন্ডিভিজুয়াল ফুটিং এ কিছু না কিছুটা রেজিস্ট্যান্স রোটেশন আসবেই। এ কারণে দেখো বিএনবিসি তো স্পষ্ট করে বলা আছে যে ইন্ডিভিজুয়াল ফুটিং হলে এই রোটেশনের উপর অ্যালাউ করে, এই ইন্ডিভিজুয়াল ফুটিং কে ফিক্সড কানেকশন ধরতে নিষেধ করা আছে। আবার পিওরলি হিঞ্জ ধরতেও, পিওরলি হিঞ্জও ধরা যায় না। তো এই দুইটার মাঝামাঝি কোন এক জায়গায় ধরা যায়, আদারওয়াইজ এটাকে হিঞ্জ কানেকশন ধরেই ডিজাইন করতে বলা হয়। আমার যতদূর জানা আছে বিএনবিসি থেকে আমি তো এতটুকুই এরকম ভাবেই পেয়েছি। তো এরকম হতে পারে যেটাকে আমরা পার্শিয়াল ফিক্সিটি বলছি, সাপোর্টেড বাই পার্শিয়াল ফিক্সিটি, পার্শিয়াল ফিক্স সাপোর্ট বলবো। তাহলে ফিক্স সাপোর্ট হতে পারে যেটা আমরা বলতে পারি যে পাইল ক্যাপ। পিন কানেকশন হতে পারে যেটা যে স্টিলেও সম্ভব, শুধুমাত্র বোল্ট দ্বারা যদি সিম্পল কানেকশন প্রোভাইড করি তাহলে সেটা পিন কানেকশন হবে। আর মেজরিটি অফ দ্য কানেকশন আর পার্শিয়াল সাপোর্টেড বাই পার্শিয়াল ফিক্সিটি এরকম হবে মোস্ট অফ দ্য কেসে। তুমি যদি সিম্পল বোল্ট কানেকশন ইউজ করো তাও আসলে আমাদের যে প্র্যাকটিস আর কি, সেখানে মোস্ট অফ দ্য সাপোর্ট টাইপ হয় হচ্ছে যে পার্শিয়াল ফিক্সিটি, পার্শিয়ালি ফিক্স সাপোর্ট। The analysis, the approximate analysis of each case will now be discussed for simple 3-member portal. আমরা এখানে জাস্ট 3 মেম্বার, তার মানে দুইটা কলাম আর একটা বিম মিলিয়ে যে পোর্টাল হচ্ছে তার অ্যানালাইসিস গুলো মেইনলি দেখবো। প্রথম সাপোর্ট কন্ডিশন আমরা কনসিডার করবো, সেটা হচ্ছে পিন সাপোর্টেড। এই যে ফিগার 77A তে যেটা দেখানো হচ্ছে, যদি ফিক্স পিন সাপোর্ট হয় তাহলে এটার অ্যানালাইসিস কিভাবে করব। তারপরে আসবো হচ্ছে ফিক্স সাপোর্ট যদি হয়, এই যে পরেরটাতে আসবে ফিক্স সাপোর্টেড যদি হয় তাহলে কিভাবে অ্যানালাইসিস করব, আমরা এক্সাম্পল দিয়েই দেখবো ক্লিয়ারলি। তারপরে যদি পার্শিয়াল ফিক্সিটি সাপোর্ট, পার্শিয়ালি ফিক্স সাপোর্ট হয় তাহলে তার অ্যানালাইসিস কিভাবে হবে। আর এরপরে আমরা এক্সাম্পল দিয়ে ট্রাসও যদি হয়, যে উপরে যদি ট্রাস থাকে তার অ্যানালাইসিস বা কিভাবে করব, এখানে এটার মতো যদি ট্রাস থাকে তার অ্যানালাইসিস কিভাবে করব সেগুলো আলোচনা আনবো। তারপরে দুইটা এক্সাম্পল দেখবো, একটা হচ্ছে যে পার্শিয়াল ফিক্সিটি দিয়ে,
আরেকটা দেখবো হচ্ছে ট্রাস দিয়ে। আর এর মাঝে থিওরির ওখানেই আমি আসলে যে হিঞ্জ কানেকশন যেটা সেটারও অ্যানালাইসিস ডিটেইল দেখাবো, প্লাস হচ্ছে ফিক্স কানেকশন যেটা সেটারও ডিটেইল অ্যানালাইসিস দেখাবো তোমাদের। তার মানে চারটাই বেসিক্যালি আসলে এক্সাম্পল হয়ে যাবে আমাদের জন্য। তো পিন সাপোর্ট থাকলে অ্যানালাইসিস আমাদের কি করতে হবে? তো এটা আসলে ফার্স্ট আমাদের যে কোনো স্ট্রাকচার অ্যানালাইসিসে দেখতে হবে যে এটা কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট। এটা ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে তোমার মানে মেথড অফ অ্যাটাক যদি আমি বলি, তাহলে প্রথমেই যে কোনো স্ট্রাকচার অ্যানালাইসিসে পূর্বে খেয়াল করতে হবে যে এটা কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট নাকি ইনডিটারমিনেট। তো আমি যে এখানে যে হিন্স হিন্স সাপোর্টেড পোর্টাল ফ্রেমটা দেখানো আছে, সেই পোর্টাল ফ্রেমটা দেখেই বুঝতে পারছি যে দুইটাই আসলে এখানে হিঞ্জ। তার মানে এই সাপোর্টে আননোন রিঅ্যাকশন দুইটা, এই সাপোর্টে আননোন রিঅ্যাকশন দুইটা, হরাইজন্টাল এবং ভার্টিক্যাল। কিন্তু হিন্স কোনো মোমেন্ট কিন্তু নিতে পারে না, সেখানে মোমেন্ট জিরো। তাহলে আননোন নাম্বার অফ আননোন রিঅ্যাকশন আর ইকুয়াল টু 4, এখানে 4। আর মেম্বার দেখো, এই যে এই পুরা মেম্বারে কিন্তু একটা একটা মেম্বার ফিক্স কানেকশন দ্বারা এই যে এই পয়েন্ট এই জয়েন্ট আর এই জয়েন্টে কানেক্টেড করা আছে। তাহলে এরা পুরাটা মিলিয়ে কিন্তু একটা মেম্বার, তার মানে এন ইকুয়াল টু এখানে 1। সো আর মাইনাস 3n যে ইকুয়েশন স্ট্যাটিক্যাল ডিটারমিনেসি ইনডিটারমিনেসি যাচাই করার জন্য, সেটা হয় হচ্ছে 4 minus 3 times 1, that means 1. তো r minus 3n equal to যদি 0 হয় তাহলে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট, আর যদি লেস দ্যান 0 হয় তাও ডিটারমিনেট, কিন্তু এটা আনস্টেবল হওয়ার চান্স আছে। আর যদি 0 চেয়ে বেশি হয় তাহলে এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হবে। তো এটা এই যে r minus 3n এর ভ্যালু যত, তত ডিগ্রিতে ইনডিটারমিনেট, তার মানে এটা ফার্স্ট ডিগ্রিতে ইনডিটারমিনেট। আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার হলে তার সলিউশনের জন্য আমরা কি করি, আমি আমার পূর্বের ক্লাসগুলোতে বলেছি, মেকানিক্স অফ সলিডস এর ওই যে প্লেলিস্ট আছে সেখানে দেওয়া আছে যে আহ, আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে আমাদের তিনটা, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, আর সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। এই তিনটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন ইউজ করে আমি তিনটা আননোন রিঅ্যাকশন নির্ণয় করতে পারবো। তোমরা জানো যে যতটা ভ্যারিয়েবল ততটা যদি ইকুয়েশন ফর্ম করা যায় তাহলে সেই ভ্যারিয়েবল গুলোর ভ্যালু বের করা যায়, ম্যাথমেটিক্স থেকে তোমরা জানো। তো আমার ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন আমি লিখতে পারবো এখানে তিনটা, কিন্তু আননোন রিঅ্যাকশন আছে চারটা। তাহলে এই আরেকটার ইকুয়েশন না লিখলে আমি কিন্তু চারটা রিঅ্যাকশনের ভ্যালু পাবো না। এই তিনটা দিয়ে তিনটা রিঅ্যাকশনের ভ্যালু বের করা সম্ভব, কিন্তু আর ফোর্থ রিঅ্যাকশনের ভ্যালু বের করা সম্ভব না। ওই সেই যে স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়ামের চেয়ে যে কয়টা আহ রিয়াকশন বেশি আসে সেই কয় ডিগ্রিতেই কিন্তু আমার স্ট্রাকচার ইনডিটারমিনেট। এই যে দেখো, ওই যে 3n যেটা সেটা হলো নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, আর আর হচ্ছে নাম্বার অফ আননোন রিয়াকশন। তো আমি একটা মেম্বারের জন্য সর্বোচ্চ তিনটে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন লিখতে পারি, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, আর হচ্ছে সামেশন অফ শিয়ার ফোর্স মোমেন্ট ইকুয়াল টু 0, একটা মেম্বারের জন্য। তো এখানে আমার মেম্বার আসলে যেহেতু একটাই হচ্ছে, তাহলে এখানে দেখো এটা ফার্স্ট ডিগ্রিতে ইনডিটারমিনেট হয়ে যায়। তো তাহলে এটাকে যদি আমি অ্যানালাইসিস করতে চাই, আবারও বলছি, অ্যানালাইসিস মানে হচ্ছে এটাকে অ্যানালাইসিস করে এটার অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, টরশনাল ডায়াগ্রাম অঙ্কন করা, এমনকি ডিফ্লেকশন, এছাড়া রোটেশন, আরো যত যা কিছু আছে সবকিছু জানাটাই হচ্ছে আমার এখানে অ্যানালাইসিস করা বলবো আমরা। তো ডিফ্লেকশন পর্যন্ত আমরা এখনো যাচ্ছি না, বাট টরশন গৌণ আসলে, মানে ওটা গৌণ বলবো না, সচরাচর সব ধরনের স্ট্রাকচারে আসে না, যেমন এই প্লেন স্ট্রাকচারে টরশনাল ইফেক্ট আসবে না, যেখানে আসবে সেখানে নিব। তো আমি সিম্পল স্ট্রাকচারের জন্য অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, এই তিনটা মোস্ট অফ দ্য স্ট্রাকচারে আসেই। এই তিনটার ভ্যালু বের করাটাই হচ্ছে আমার অ্যানালাইসিস এর উদ্দেশ্য আমি বলবো। তো অ্যানালাইসিস করতে হলে আমি তার মানে আমি যদি এটার অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে চাই, তাহলে আমাকে এই যে এটা যত ডিগ্রিতে ইনডিটারমিনেট সেরকম আরেকটা ইকুয়েশন, সেই কয়টা ইকুয়েশন আমার এডিশনাল লাগবে এই স্ট্যাটিক্যাল ইকুইলিব্রিয়ামের যে ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশন যে আছে তার সাথে আরো একটা এডিশনাল ইকুয়েশন লাগবে। তো অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস যে আমরা করি, সেখানে আসলে আমরা এই ইকুয়েশন ডেভেলপ না করে কিছু অ্যাজাম্পশন করে নেই। সেই অ্যাজাম্পশনটাই আসলে আমার এখানে এডিশনাল একটা ইকুয়েশন এনে দেয়। কি করবে তখন দেখো, আমরা এখানে একটা এডিশনাল অ্যাজাম্পশন করব, যেটাও আসলে অনেকটা মানে বিহেভিয়ার বেসড। আমার এই স্ট্রাকচারটা যদি আমি ল্যাটারালি এরকম এই পয়েন্টে একটা পি ফোর্স অ্যাপ্লাই করি, দেখো খেয়াল করে, তাহলে এইটাই যে ড্যাশ লাইন দিয়ে যে ডিফ্লেক্টেড শেপ দেখানো আছে, সেইটাই খেয়াল করলে আমরা দেখতে পাবো। এটা অঙ্কন করাটাও একটা ক্রিটিক্যাল কাজ। খেয়াল করে দেখো যে আমার এখানে যেহেতু হিঞ্জ আছে, তাহলে এটা কিন্তু একটা মাত্র কার্ভেচার হবে, কিন্তু ফিক্স থাকলে আবার কিন্তু দুইটা কার্ভেচার হয়ে যেত এরকম। সে ফিক্সটা আমরা পরে আসবো, বাট এখন যেহেতু হিঞ্জ আছে সেহেতু এখানে খেয়াল করে দেখো, এই যে একটু নোট নিতে হবে ক্রিটিক্যালি যে এটা ডিফ্লেক্টেড শেপটা কেমন হলো। খেয়াল করে দেখো, এই হিঞ্জ সাপোর্ট থাকায় একবার এই জয়েন্ট পর্যন্ত আমি যদি এখানে ল্যাটারাল ফোর্স অ্যাপ্লাই করি,
রিয়েলিটির সাথে আসলে এই বইয়ের সাথে রিয়েলিটিটা মিলাতে হবে। তুমি কল্পনা করতে থাকো যে এরকম একটা স্ট্রাকচার যদি আমি ফর্ম করি আর এই কর্নারে যদি আমি এরকম হাত দিয়ে ধাক্কা দিতে থাকি তাহলে কিভাবে সেটা বেঁকে যেতে পারে। তো আমরা এটা রিয়েল মডেল আসলে ক্লাসে তৈরি করে দেখতে পারি। ইউটিউবে ভিডিও হয়তো পাওয়া যাবে, হয়তো না, আমি দেখেছি ইউটিউবে ভিডিও আছে। আমি লিংক শেয়ার করতে পারি, তোমাদের সাথে দেখে নিতে পারো যে এইখানে যদি ফিক্স কানেকশন হয়, এটা যদি হিঞ্জ হয় তাহলে এটার বিহেভিয়ারটা কেমন, বাকলিং স্ট্রাকচারটা কেমন হবে। তার মানে যে ইলাস্টিক কার্ভ যেটা এখানে বলা হচ্ছে, যে ড্যাশ লাইন দিয়ে দেখানো, সেটা কেমন হবে রিয়েল স্ট্রাকচারে কিন্তু আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখতে পারি। তো এখানে যেটা আছে সেটা বিলিভ করতে পারো এবং নিজে এটা কল্পনাও করতে পারো। তো এখানে যদি আমরা এরকম কার্ভ, এরকম এরকম আসলে কার্ভ হয়ে যাবে যদি এটা হিঞ্জ কানেকশন হয় এই যে বটমে। আর যেহেতু উপরে ফিক্স কানেকশন দেখো, তাহলে এই ডিফ্লেক্টেড শেপ আনার জন্য এখানে আসলে এরকম কিছু হবে না, এই যে এরকম কিছু হবে না, কারণ আমরা এই যে জয়েন্ট, এই জয়েন্ট গুলা ধরি হচ্ছে, জয়েন্ট গুলা রিজিড হয়, এটা 90 ডিগ্রি থাকবে। তাহলে এটাও যদি 90 ডিগ্রিতে হতে হয়, তাহলে খেয়াল করে দেখো যে এইটা কিন্তু এই নিচের দিকে এরকম থাকতে পারবে না, এই যে এরকম থাকতে পারবে না, তাহলে জয়েন্টের এই অ্যাঙ্গেলটা তখন 90 ডিগ্রি থাকতে পারে না। তাহলে নিশ্চয়ই এটা অ্যাকচুয়ালি হতে হবে আসলে এই যে এরকম। আর এরকম হতে হলে দেখো কার্ভেচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে আসলে টপে কম্প্রেশন, বটমে টেনশন, অথচ ডান পাশে এখানে টপে টেনশন, বটমে কম্প্রেশন। তাহলে মাঝখানে কোনো এক জায়গায় এই যে কম্প্রেশন থেকে টেনশন হয়ে যাচ্ছে, মাঝখানে কোনো এক জায়গায় তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে, মানে কম্প্রেশনও থাকছে না, জিরো টেনশনও থাকছে না। তো সেই পয়েন্টটাকে আমরা কিন্তু পয়েন্ট অফ ইনফ্লেকশন বলি, যে ইনফ্লেকশন মানে যেখানে আসলে কোনো ধরনের ফ্লেক্সার নাই, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, যেখানে আসলে এই ফ্লেক্সার তার সাইন চেঞ্জ করে এক কথায়। তো এরকম পিন কানেক্টেড যদি পিন পিন সাপোর্টেড কোন একটা পোর্টাল ফ্রেম যদি হয়, 3 মেম্বার পোর্টাল ফ্রেম যদি হয়, তাহলে দেখো তার যে বিম বা গার্ডার, তার মাঝখানে একটা আসলে হিঞ্জ ফর্ম করে আন্ডার ল্যাটারাল লোড। কেয়ারফুলি, গ্র্যাভিটি লোড হলে কিন্তু এই যে পিন বা হিঞ্জ ফর্ম করতো সাপোর্ট থেকে 0.1 L ডিস্টেন্সে, মনে আছে? সেটা আমরা কিন্তু এখানে করছি না, আমরা কিন্তু ল্যাটারাল লোড অ্যাপ্লাই করছি। তো ল্যাটারাল লোডের আন্ডারে এই যে এই হিঞ্জটা ফর্ম করে আসলে সাপোর্টের একটা গার্ডারে, সরি, মানে গার্ডারের মাঝে আর কি, গার্ডার বা বিমের মাঝখানে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে কলামের মাঝে কিন্তু কোনো ধরনের এরকম কন্ট্রাফ্লেক্সার পয়েন্ট হচ্ছে না। দেখো একই ধরনের বেন্ডিং আছে কলামে, কলামের এই যে লেফটে কম্প্রেশন আছে, রাইটে টেনশন আছে, রাইট সাইডে যে কলাম তারও দেখো লেফটে কম্প্রেশন আছে, রাইট সাইডে টেনশন আছে। এখানে কিন্তু কোনো বেন্ডিং এর চেঞ্জ হচ্ছে না বা কার্ভেচারে চেঞ্জ হচ্ছে না, কার্ভেচারে চেঞ্জ হচ্ছে বাট কার্ভটা চেঞ্জ হচ্ছে না, মানে এটা কনভেক্স কার্ভ থেকে কনকেভ কার্ভে রূপান্তরিত হচ্ছে না, একই ধরনের আছে থ্রু আউট দা লেন্থ বা থ্রু আউট দা হাইট। তো এইখানেই আমার আসলে অ্যাজাম্পশনটা, যে আমি যেহেতু দেখতে পাচ্ছি যে আন্ডার ল্যাটারাল লোড এটার বিহেভিয়ারটা আসলে এরকম হয়, এখন এই যে যে হিঞ্জটা এটা কোন লোকেশনে হয় সেইটাই আমি আসলে অ্যাজিউম করব। এখানে আমি যে অ্যাজাম্পশনটা করব, আবারও বলছি যে অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস করতে হলে আমাকে এখানে একটা অ্যাজাম্পশন নিতে হবে, যেহেতু এটা ফার্স্ট ডিগ্রিতে ইনডিটারমিনেট। তাহলে এই অ্যাজাম্পশনটা আমি করব হচ্ছে যে এখানে একটা হিঞ্জ ফর্ম করবে, আমি সেটা বুঝতে পারছি, এখন কোথায় ফর্ম করবে সেইটাই হচ্ছে আমার অ্যাজাম্পশন। এবং এই হিঞ্জটা ধরে নেওয়া হয় যদি এই দুইটা কলামের হাইট ইকুয়াল হয়, লেফট সাইড আর রাইট সাইডের কলাম হাইট ইকুয়াল হয়, এবং তাদের স্টিফনেসও যদি সেম থাকে, একই ম্যাটেরিয়ালের এবং একই ক্রস সেকশনে যদি হয়, তাহলে এই হিঞ্জটা আসলে গার্ডারের ঠিক মিডিল লেন্থে ফর্ম করে, জাস্ট মিড লেন্থে। এইটাই হচ্ছে আমার অ্যাজাম্পশন বেসিক্যালি। তো এখানে এই কথাগুলোই বলা আছে, দেখো a typical pin supported portal frame is shown in figure 77A, এই যে এই ফিগারটার কথা বলা হচ্ছে উপরেরটা। Since 4 unknowns exist at the supports but only 3 equilibrium equations are available for solution, this structure is statically indeterminate to the first degree. Consequently, only one assumption must be made to reduce the frame to one that is statically determinate. Statically indeterminate থেকে ডিটারমিনেট করার জন্য আমার একটা অ্যাজাম্পশন প্রয়োজন, যেহেতু এটা ফার্স্ট ডিগ্রিতে ইনডিটারমিনেট। সেটাই কিভাবে করব এখানে আমি এক্সপ্লেন করেছি, আবার এখানে আমরা একটু পড়ে যাচ্ছি। The elastic deflection of the portal is shown in figure 77B. এই যে দেখো এখানে দেখানো আছে হিঞ্জটা কোথায় ফর্ম হবে। This diagram indicates that a point of inflection, that is where the most moment changes from positive bending to negative bending, is located approximately at the girder's middle point. Girder's midpoint এ এই হিঞ্জটা located হবে। Since the moment in the girder is zero at this point, we can assume a hinge exists there and then proceed to determine the reactions at the supports using statics. তো আমি যে assumption যেটা করলাম, এখন দেখো আমার assumption করার পরে
এটা কি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হলো না ইনডিটারমিনেট হলো? তখন আমার সাপোর্ট রিঅ্যাকশন কয়টার আননোন, মেম্বার হয়ে গেলে কিন্তু আমার দোষটা, যেহেতু আমি এখানে একটা হিঞ্জ ধরতেছি, এখন কিন্তু আমার এন এর ভ্যালু হচ্ছে 2, আর আননোন রিঅ্যাকশন এখানে 2, এখানে 2, আবার এই হিঞ্জ যেটা সেখানেও কিন্তু 2, তাহলে আননোন রিঅ্যাকশন হচ্ছে দেখো এখন 6টা, আর ইকুয়াল টু 6 আর এন ইকুয়াল টু 2, তাহলে আর মাইনাস 3n যেটা সেটা ইকুয়াল টু এখন কত, 0। তাহলে এখন কিন্তু স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে গেল জাস্ট একটা অ্যাজাম্পশন করার কারণে যে এই গার্ডার বা বিমের মিডল পয়েন্টে একটা হিঞ্জ এখানে আসলে ফর্ম করে, আমি ধরে নিতে পারি। তো এই অ্যাজাম্পশনটা করার কারণে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট ছিল ফার্স্ট ডিগ্রিতে, সেটা এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে যাচ্ছে। এবং তাহলে আমি অ্যানালাইসিস করে এটার অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। মানে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট অ্যালং দ্য লেন্থ কত এবং কিভাবে ভ্যারি করে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। সেটাই আমরা ডায়াগ্রামেট্রিক্যালি দেখাই, যেটাকে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, shear force diagram, bending moment diagram বলি। if this is done if this is done it is found that the horizontal reactions such as shear at the base of each column are equal and the other reactions are those indicated in figure 77c। আমরা এটা আসলে নির্ণয় করব, এটা আমি নির্ণয় করে তোমাদের দেখাবো। Furthermore, the moment diagrams for this frame are indicated in figure 77d। এই যে এখানে ফিগার সি তে দেখো, এই যে সি তে আসলে এটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখানো আছে। আমি যে দুইটা পার্ট করে আলাদা করে ফেললাম, এখানে দুইটা পার্ট দেখো আলাদা করা হয়েছে, লেফট মাঝখানের এই হিঞ্জটা থেকে দুইটা পার্ট আলাদা করা হয়েছে, এবং এটা ফ্রি বডি, এর উপরে কিভাবে এই ফোর্স গুলো কাজ করবে আমি সেটাও তোমাদের দেখাবো। আর এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এখানে দেখানো আছে, সেটাও আমরা নির্ণয় করব, আমি এটা নির্ণয় করেই তোমাদের দেখাবো, এটা আমাদের একটা এক্সাম্পল হয়ে যাবে। তো হিঞ্জটা যখন ফর্ম করলাম তখন আমি দেখো এটা ফ্রি বডি করে ফেলতে পারবো। আমি মোটামুটি বুঝতে পারছি যে এখানে ল্যাটারাল পি কাজ করায়, তাহলে এখানকার রিয়াকশনটা আসলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড হবে। এতটুকু অন্তত বোঝা যায়, আমার বিশ্বাস তোমাদের এটা চলে আসছে। কারণ হলো এটা দেখো এই পার্টটাকে উপরের দিকে উঠায় নিয়ে যেতে চাইবে, তাহলে এইখানকার ভার্টিক্যাল রিয়াকশনটা নিশ্চয়ই ডাউনওয়ার্ড কাজ করবে, এবং এখানকার ভার্টিক্যাল রিয়াকশনটা ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করবে। এবং যেহেতু একটাই ল্যাটারাল লোড লেফট থেকে রাইট ওয়ার্ড কাজ করছে, তাহলে এখানকার হরাইজন্টাল রিয়াকশন গুলো নিশ্চয়ই রাইট থেকে লেফটের দিকে কাজ করবে। তো এতটুকু আমি অন্তত জানি। সেই ফোর্স গুলো এখানে আমি আসলে দেখাইলাম, এবং এটার নাম দিলাম, ধরো আমি হচ্ছে এটাকে বললাম এ পয়েন্ট, এটা হচ্ছে আমার বি, এইটা হচ্ছে আমি মাঝখানে যে হিঞ্জ ফর্ম করবে সেটাকে বললাম সি, এইটা ডি, আর এটা হচ্ছে ই পয়েন্ট। তো আমি এখন দেখো এই এই যে রিয়াকশন গুলো সেটাকে বললাম এ এক্স ফর এক্সাম্পল, এটা হচ্ছে এ ওয়াই, এইটা ধরো হচ্ছে সি ওয়াই, আর এটা হচ্ছে সি এক্স। এই যে সি ওয়াই কিন্তু এই ভার্টিক্যাল গুলো আর কি, আর সি এক্স হচ্ছে হরাইজন্টাল গুলো, তাহলে এটা হচ্ছে আমার ই এক্স আর এটা হচ্ছে ই ওয়াই। তো এই রিয়াকশন গুলো এখন আমি যদি নির্ণয় করতে পারি, তাহলে কিন্তু আমি এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যেমন অঙ্কন করতে পারবো, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো, শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। তো দেখো এখন এই রিয়াকশন গুলাই বা কিভাবে নির্ণয় করা যায়। তো তার জন্য আমি যদি এই হোল স্ট্রাকচারে দেখো, এই হোল স্ট্রাকচারে যদি এই যে এই পয়েন্ট গুলা যে দিলাম এ বি, এই মিডল পয়েন্ট দিয়েছি সি, এখানে ডি আর এখানে ই, আমি এই হোল স্ট্রাকচারের জন্য, হোল স্ট্রাকচার এইভাবে লিখে নেওয়াটা ওয়াইজ হবে। হোল স্ট্রাকচারের জন্য সামেশন মোমেন্ট এট ই যদি লিখি ইকুয়াল টু 0, যেহেতু ই হচ্ছে একটা হিঞ্জ দেখো সেখানে, তাহলে বেন্ডিং মোমেন্ট কত, 0 লেখা যাবে। যদি ইটা ফিক্সড কানেকশন হতো তাহলে কিন্তু আমি সেখানে বেন্ডিং মোমেন্ট 0 লিখতে পারতাম না। লিখতে পারতাম যদি ওই ই পয়েন্টের একটা বেন্ডিং মোমেন্ট যেটা সেটা আমার জানা থাকতো, সেটাকে অ্যাকাউন্ট করে তখন আমি লিখতে পারতাম। বাট এখন জানি যে ই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট কিন্তু আমার 0, যেহেতু এটা হিঞ্জ, এখানে কোনো বেন্ডিং মোমেন্ট ডেভেলপ করবে না। তাহলে এম সামেশন মোমেন্ট এট ই ইকুয়াল টু 0, এই পয়েন্টের রেসপেক্টে এই যে দেখো এ ওয়াই যেটা, এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করছে, তাহলে এ হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে। আর ই পয়েন্টের মধ্য দিয়ে এই যে ই ওয়াই ই এক্স কম্পোনেন্ট কাজ করায়, তাদের মুভমেন্ট হবে না। এবং এ এক্স যেটা সেটাও দেখো এই ই পয়েন্ট দিয়ে পাস করে, সেটারও বেন্ডিং মোমেন্ট হবে না, সেটারও মুভমেন্ট হবে না। কিন্তু এই যে ল্যাটারাল ফোর্স বি যেটা, সেটা কিন্তু এক ই পয়েন্টের রেসপেক্ট একটা ক্লকওয়াইজ মুভমেন্ট ক্রিয়েট করবে, তাহলে আমার মুভমেন্ট দিবে বেসিক্যালি এ ওয়াই এবং পি ইউ হোল স্ট্রাকচারের জন্য। তো আমি এইভাবে করে ফেললেই দেখো, তাহলে আমি এরকম লিখতে পারি যে এ ওয়াই টাইমস মোমেন্ট আর্ম, এই ডিস্টেন্সটা হচ্ছে যে এল আর হাইট হচ্ছে এইচ, আমি এইভাবেই রাখবো এল। আর তার অপোজিট ডিরেকশনে দেখো পি কাজ করতেছে, তাহলে আমি পি কে মাইনাস দিয়ে লিখলাম পি টাইমস হচ্ছে মোমেন্টাম এইচ ইকুয়াল টু 0। তাহলে এ ওয়াই কত পেয়ে যাচ্ছি আমি এখানে, এ ওয়াই পেয়ে যাচ্ছি পি এইচ ডিভাইডেড বাই এল।
তো এ ওয়াই পি এইচ ডিভাইডেড বাই এল। এখন আমি যদি এখানে এই হোল স্ট্রাকচারের জন্য সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 লিখি, তাহলে দেখো আমার ভার্টিক্যালি ফোর্স এই পুরো স্ট্রাকচারের উপরে আছে শুধুমাত্র এ ওয়াই আর হচ্ছে ই ওয়াই। এ ওয়াই যদি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশনে কাজ করে, ই ওয়াইটা নিশ্চয়ই ইকুইলিব্রিয়ামের জন্য ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করতে হবে। তো আমি এটার ডিরেকশন এরকম দেখাইলাম। আর ই ওয়াই ইকুয়াল টু যে এ ওয়াই হবে, এটা আমার মনে হয় তোমরা এখন বুঝতে পারছো, এবং সেটার ভ্যালু হবে পি এইচ ডিভাইডেড বাই এল, বাট এটার ডিরেকশন হবে কিন্তু আপওয়ার্ড। তো ই ওয়াই এবং এ ওয়াই আমি দুইটা রিয়াকশন কিন্তু অলরেডি জেনে ফেলেছি, কিন্তু এ এক্স এবং ই এক্স যে দুইটা, সেই দুইটা কিন্তু আমার পক্ষে জানা সম্ভব ছিল না আনলেস আমি যে এখানে একটা হিঞ্জ অ্যাজিউম করেছি। এখন দেখো এ এক্স এবং ই এক্স এর ভ্যালু কত, এখানে রয়েছে পি ওয়াই পি বাই টু লিখেছে, এই দুইটা নির্ণয় করতে হবে আমাকে। আমি দেখো এ ওয়াই এর ভ্যালু যে পি এইচ বাই এল পেয়ে গিয়েছি, তারপরে ই ওয়াই এর ভ্যালু পি এইচ বাই এল এটাও পেয়ে গিয়েছি। এখন আমাকে এ এক্স এবং ই এক্স এই দুইটা নির্ণয় করতে হবে, তাহলে আমি এরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। তাহলে সেই দুইটা করার জন্য আমি এখন এর যে এটাকে সেগমেন্ট করে ফেলবো। আমি জাস্ট এই যে এই সেগমেন্টটা এখন কনসিডার করব। তো দেখো সেখানে এ এক্স এ ওয়াই তো দেখালাম, পি ফোর্সটা যে পয়েন্ট আছে সেটাও সেখানে দেখাচ্ছি, আর ইন্টারনাল হিঞ্জ যেটা ফর্ম করেছিলাম সেখানে কি ফোর্স কাজ করবে আমি জানি না, এটা হচ্ছে সি এক্স লিখেছি আমরা, এটা আমি এখনো জানি না। আবার এখানে সি ওয়াই কাজ করবে, ভার্টিক্যালি একটা ফোর্স কাজ করবে, সেটাও জানি না এর ম্যাগনিটিউড কত। তো সেটাও আমার আলটিমেটলি এখান থেকে আসবে। দেখো আমি যদি এখন জাস্ট এই সেগমেন্টটা কনসিডার করি, সেগমেন্ট এ বি সি, যদি সেগমেন্ট এ বি সি কনসিডার করি, তাহলে এইটারও এখন ফ্রি বডি করে এটার ইকুইলিব্রিয়াম করব, এবং এখানে আমি মোমেন্ট নিব হচ্ছে সি পয়েন্টে। দেখো সামেশন মোমেন্ট এট সি পয়েন্টে যদি নেই, আমি প্রথমেই মোমেন্ট নিচ্ছি, আমি এটাকে ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়ামও করতে পারতাম, বাট দেখো সি পয়েন্টে যদি মোমেন্ট নেই, সি পয়েন্টে দুইটা আননোন, তাহলে দুইটা জিরো হয়ে যাবে, থাকবে আমার শুধু আননোন হচ্ছে এ এক্স, আমি এ ওয়াই অলরেডি জানি, তাহলে এ ওয়াই আমার অলরেডি জানা আছে। দেখো আর এ এক্স এখন নির্ণয় করতে হবে, সি এক্স নির্ণয় করতে হবে, সি ওয়াই নির্ণয় করতে হবে। তিনটা আননোন আছে এখানে এই সেগমেন্ট এবিসি সেগমেন্টের জন্য, আমার ইকুইলিব্রিয়ামের ইকুয়েশনে তিনটা আছে, তাহলে এদের তিনটা ফোর্সই আমার কিন্তু বের করা সম্ভব ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দ্বারা। অনুরূপভাবে আমি যখন রাইট সেগমেন্ট নিব, তখনও দেখো তিনটা আননোন ইকুয়েশন, একটা হলো ই এক্স, সি এক্স আর হচ্ছে সি ওয়াই। তো সি এক্স সি ওয়াই কিন্তু আমি এই সেগমেন্ট থেকে পেয়ে যাব, আর ই এক্সটা আমি হোল স্ট্রাকচার থেকে এখন যেমন পাওয়া সম্ভব, অথবা এর রাইট সাইডের সেগমেন্ট থেকেও আমি কিন্তু পেয়ে যাব। তো আমি সেই কমপ্লিট সলিউশনটাই তো তোমাদের দেখাতে চাচ্ছি যে কি হবে বেসিক্যালি। তো এম সি ইকুয়াল টু 0 লিখলাম, সি পয়েন্টে 0 মোমেন্ট নিয়েছি কারণ সি পয়েন্টে দুইটা আননোন আছে, তাহলে যে পয়েন্টে একাধিক ফোর্স কাজ করে যাদের ভ্যালু আননোন, সেই পয়েন্টে মোমেন্ট নিলে আসলে কিন্তু তাদের ম্যাগনিটিউড 0 হয়ে যায়, এবং তাহলে আননোন রিঅ্যাকশন যেটা আছে অন্যটা সেটা কিন্তু আমি পেয়ে যাবো। এই জন্য সি পয়েন্টে যে মোমেন্ট নিচ্ছি, আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নিতাম, সি ওয়াই আননোন থাকতো, সি এক্স আননোন থাকতো, ইকুয়েশন একটা কিন্তু ভেরিয়েবল দুইটা, একটা ইকুয়েশন থেকে সলিউশন পাইতাম না, আরো ইকুয়েশন লিখতে হতো। তো আমার সলিউশনে ক্যালকুলেশন কমানোর জন্য আসলে এই চালাকিটা করতে হবে, যেমন জায়গায় মোমেন্ট নিব যেখানে মোমেন্ট নিলে বেশিরভাগ আননোন রিয়াকশন যেন 0 হয়ে যায়। সি তে মোমেন্ট নিলে দেখো সি এর রেসপেক্টে আমার মোমেন্ট দিতে পারে হচ্ছে এই যে এ ওয়াই, যেমন দিতে পারে এ এক্স ও দিতে পারে, আর পি ফোর্স কিন্তু কাজ করতেছে তার মধ্য দিয়ে, তাহলে আমার শুধুমাত্র পি এর রেসপেক্টে মোমেন্ট দিতে পারে এ এক্স এবং এ ওয়াই। তো এ এক্স যদি ক্লকওয়াইজ দেয়, দেখো এ ওয়াই কিন্তু তার অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে দিচ্ছে, তাহলে আমি এরকম লিখতে পারি যে এ এক্স টাইমস হচ্ছে এই দেখো মোমেন্ট টার্ম, এটা হচ্ছে এল বাই টু, না সরি, এ এক্স টাইমস হচ্ছে মোমেন্ট টার্ম এইচ মাইনাস এ ওয়াই টাইমস হচ্ছে এই যে মোমেন্টাম এল বাই টু ইকুয়াল টু 0। তাহলে এ এক্স আমি কত পাচ্ছি এখানে, এ ওয়াই এর ভ্যালু হচ্ছে আমি লিখেই ফেলি পি এইচ বাই এল টাইমস হচ্ছে এল বাই টু, আর এই যে বাম পাশ থেকে আসলে এখানে এইচ চলে আসলো, তার মানে 1/8। তো এল এল কেটে গেল, এইচ এইচ কেটে গেল, থাকলো আলটিমেটলি পি বাই টু। তাহলে দেখো আমি এ এক্স এর ভ্যালুটাও কিন্তু অলরেডি পেয়ে গেলাম। এখন এইখানেই যদি আমি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করি, এটার জন্যই আমি যদি এখন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 লিখি, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, অথবা ভি যাই লিখো, কি হবে
দেখো এখানে ভার্টিক্যাল ফোর্স আছে AY আর হচ্ছে CY। তো AY নিচের দিকে কাজ করছে, ইকুইলিব্রিয়ামের জন্য নিশ্চয়ই PA CY যেটা সেটা ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করতে হবে, এবং CY হবে তাহলে AY এর সমান। তার মানে CY ইকুয়াল টু AY, যেটা আসলে PH বাই LE হবে। এখন আমি জাস্ট খেয়াল করে দেখো, এই যে রাইট সেগমেন্ট যখন কনসিডার করব, সেগমেন্ট CDE, সেইটা আর দেখো সি পয়েন্টটা কিন্তু দুইটা সেগমেন্টের জন্য কমন, ABC সেগমেন্টের জন্য সি কমন, সি আছে যেমন, CDE সেগমেন্টের মধ্যে সি আছে তেমন। একটা ইন্টারনাল হিঞ্জ হলে লেফট সাপোর্টে যদি কোনো একটা ওই ইন্টারনাল হিঞ্জে যে ডিরেকশনে কোনো ফোর্স কাজ করে, অপর এলিমেন্টে কিন্তু তার অপোজিট ডিরেকশনে কাজ করে, তাহলে পিএইচ দেখো লেফটটাতে আমরা পেলাম হচ্ছে আপওয়ার্ড, সেই সিওয়াই যেটা সরি সিএইচ যেটা সিওয়াই যেটা সেটা লেফট সেগমেন্টে কাজ করছে ভার্টিক্যালি আপওয়ার্ড, তাহলে রাইট সেগমেন্টে সেটা কাজ করতেছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। অনুরূপভাবে সিএক্স যেটা সেটা কাজ করতেছে, দেখো আমরা এখানে যে সিএক্স যেটা পেয়ে গেছি, ও এখনো সিএক্স আমরা এখানে বের করি নাই, তাহলে এইটাতেই আমি যদি এখন সামেশন অফ এফএক্স ইকুয়াল টু 0 লিখি, তাহলে সিএক্স ইকুয়াল টু C/2 পেয়ে যাচ্ছি। Cx ইকুয়াল টু পি মাইনাস এই যে পি বাই টু, এটা হলো যে পি আর এই মাইনাস পি বাই টু, দেখো তাহলে, এবং সেটা থাকতেছে আলটিমেটলি যে পি বাই টু, সি এক্স ইকুয়াল টু যে পি বাই টু আসলো, সেইটা এখানে নির্ণয় করা হয়েছে। তাহলে সি এক্স লেফট এলিমেন্টে লেফট ওয়ার্ড কাজ করতেছে, তাহলে রাইট এলিমেন্টে সেটা রাইট ওয়ার্ড কাজ করবে, একই ম্যাগনিটিউডের বাট অপোজিট ডিরেকশনে কাজ করবে একটা ইন্টারনাল হিঞ্জ যদি হয়, তাহলে জয়েন্টের ইকুইলিব্রিয়ামের জন্য। তো আমি এই এখন যদি সেগমেন্ট এই রাইট সাইডের সেগমেন্টটা কনসিডার করি, সেগমেন্ট CDE ফর হোল স্ট্রাকচারও যদি কনসিডার করি, তাও আমি এখন EX এর ভ্যালু পেয়ে যাব। EY এর ভ্যালু কিন্তু আমি অলরেডি জানি, এটা আমার জানা হয়ে গেছে, EX টা শুধু এখন আননোন। আইদার আমি এই যে সেগমেন্ট এটা নেই, এই সেগমেন্টটা নেই, অথবা জাস্ট হোল স্ট্রাকচারের সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করি, তাহলে দেখো আমি AX অলরেডি জানি, এখানে P জানি, কতটুকু থাকে আর আমি দুইটা থেকে দেখাচ্ছি। সেগমেন্ট CD থেকে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করো, এফএক্স ইকুয়াল টু 0 করো, তাহলে এদিকে যে P/2 ফোর্স কাজ করছে লেফট থেকে রাইট ওয়ার্ড, নিশ্চয়ই এই রিঅ্যাকশনটা রাইট থেকে লেফট ওয়ার্ড কাজ করতে হবে, এবং এটা হবে হচ্ছে EX ইকুয়াল টু এই যে CX যেটা সেটা, তার মানে হচ্ছে P/2, এবং ডিরেকশন হবে কিন্তু এই যে লেফট ওয়ার্ড, এটা কিন্তু কেয়ারফুলি দেখতে হবে। CX যেটা সেটা হচ্ছে লেফট সেগমেন্টের জন্য লেফট ওয়ার্ড, তাহলে রাইট সেগমেন্টের জন্য রাইট ওয়ার্ড, এরকম ভাবে দেখাতে হবে। CY যেটা সেটা হচ্ছে লেফট সেগমেন্টের জন্য আপওয়ার্ড, তাহলে রাইট সেগমেন্টের জন্য কিন্তু ডাউনওয়ার্ড, সেরকম বলেছি আমরা। তো এটা হচ্ছে সেগমেন্ট CDE থেকে পেলাম। আবার যদি আমি হোল স্ট্রাকচারেই এখন এখন আগে কিন্তু আমি প্রথমে যখন এই হোল স্ট্রাকচার লিখেছি, সেখানে হরাইজন্টাল ফোর্স ইকুয়ালি করলে আমি পেতাম না, পেতাম কি দেখো, আমি যদি হোল স্ট্রাকচারের জন্যই সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 লিখি, এফএক্স ইকুয়াল টু 0 লিখলাম, তাহলে দেখো AX লেফট ওয়ার্ড কাজ করতেছে, EX ও লেফট ওয়ার্ড কাজ করতেছে, আর P রাইট ওয়ার্ড কাজ করতেছে, তাহলে AX প্লাস EX ইকুয়াল টু পি, এরকম একটা ইকুয়েশন পেতাম, কারণ আমি ইএক্স ও জানি না এক্স ও জানি না। এখন এতটুকু অন্তত জানি যে ইএক্স ইকুয়াল টু পি মাইনাস এ এক্স। তো এ এক্স আমি যে এ সেগমেন্ট থেকে সেগমেন্ট এবিসি থেকে পেয়ে গেছি, এখন যদি এখানে ফিরে এসে পি মাইনাস এ এক্স করে দেই, তাহলে কিন্তু ইএক্স পাওয়া সম্ভব, তাহলে হোল স্ট্রাকচার থেকে যেমন পাওয়া সম্ভব, আবার এই যে সেগমেন্ট সিডিই যেটা সেটা থেকেও কিন্তু পাওয়া সম্ভব। তো দুই ভাবেই আমরা পেতে পারি, এবং আমরা সেটা দেখে নিলাম। তো তাহলে এইভাবে আমি দেখো চারটা রিয়াকশন আমার আননোন ছিল, চারটা রিয়াকশনের ভ্যালু ইএক্স, ইওয়াই এবং এএক্স এওয়াই পেয়ে গেলাম। এ পয়েন্টে এবং ই পয়েন্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কিন্তু 0, কারণ হচ্ছে এরা হিঞ্জ সাপোর্ট। তো তাহলে আমি এখন এটার শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম যদি অঙ্কন করতে চাই, কিভাবে করব? তো তাহলে এখন আমি এখানে ছোট করে একে দেখাই। যদি আমি অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে দেখাতে চাই, অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম হবে এই যে, এটার অ্যাক্সিয়াল ফোর্স কি আছে, এ ওয়াই ইকুয়াল টু নেগেটিভ আসছে এরকম, এটার আসছে পজিটিভ, এটা হলো টেনশন টি লিখলাম, এটা আসছে কম্প্রেশন সি, এবং এই ম্যাগনিটিউড হচ্ছে পিএইচ বাই এল, এটারও ম্যাগনিটিউড হচ্ছে পিএইচ বাই এল। আর বিমের মধ্যে কি কোন অ্যাক্সিয়াল ফোর্স আছে? বিমের মধ্যে কোন অ্যাক্সিয়াল ফোর্স আছে কিনা? আছে।
দেখো এই যে P/2, এই যে P/2, এই P মাইনাস হচ্ছে P/2, তাহলে আলটিমেটলি এখানে P/2 থাকে ব্যালেন্স হয়ে। তাহলে লেফট সেগমেন্টও রাইট সেগমেন্টও দেখো অ্যাক্সিয়াল ফোর্স আছে P/2, বিমের মধ্যে অ্যাক্সিয়াল ফোর্স আছে এখানে P/2। তাহলে এখানে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে P/2। আমি এটা লিখলাম হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম AFD। অনুরূপভাবে শিয়ার ফোর্স ডায়াগ্রাম যদি দেখাতে চাই, শেয়ার ফোর্স ডায়াগ্রাম এখানে দেখো শেয়ার ফোর্স আছে কলামে P/2। এই যে দেখো লেফট সাপোর্টে এখানে যে P/2 আছে থ্রু আউট দ্য স্প্যান, আর কোনো ভেরিয়েশন নাই। এখানে শেয়ার ফোর্স আছে P/2, এটা হলো P/2, আমরা এটাকে পজিটিভ শেয়ারই বলবো। আর কলামে গিয়ে এই শেয়ারটা কি হয়ে যাচ্ছে, সরি বিমে গিয়ে শেয়ারটা কি হয়ে যাচ্ছে, বিমে দেখো এই যে রিয়াকশনটা আছে ডাউনওয়ার্ড, তার মানে এখানে নেগেটিভ শেয়ার হয়ে যাচ্ছে। এবং নেগেটিভ শেয়ারটা আসলে এরকম বরাবরই চলে যাবে, কারণ আর কোনো মাঝখানে কনসেন্ট্রেটেড বা ডিস্ট্রিবিউটেড কোনো ধরনের লোড নাই। তাহলে এটা এই বিমের যে শেয়ার ফোর্স সেটা হবে নেগেটিভ। আমরা নিচের দিকে দেখাই, আচ্ছা আমি সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, এটা হবে কলামের শেয়ার ফোর্স। এরপরে বিমের শেয়ার ফোর্স হবে এরকম, এবং এই ম্যাগনিটিউডটা হবে কিন্তু PH/L। আবার রাইট সাইডে যেটা আছে সেটা শেয়ার ফোর্স হবে, এই লেফট সাইডে দেখাবো আমরা, কোন সাইডে দেখিয়েছি আসলে, লেফট লেফট সাইডে দেখাতে হবে। তাহলে এখানে আসলে এরকম ভাবে আসবে, এটার ম্যাগনিটিউড হবে কিন্তু P/2। দেখো এই যে এখানে এই যে P/2 EX = P/2 আমরা পেয়েছি, সেটাই আমরা এই নিচের থেকে যদি যাই বা উপর থেকে যেদিক থেকে আসি, তুমি দেখো এই কলামের শেয়ার ফোর্স হয় P/2 থ্রু আউট দ্য লেন্থ। তাহলে এইভাবে আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রাম SFD ও পেয়ে গেলাম, SFD। এখন যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখাতে চাই, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখাতে চাই, বেন্ডিং মোমেন্ট আসলে এই জয়েন্টে, এটা যেহেতু ফিক্সড জয়েন্ট, এখানে বেন্ডিং মোমেন্ট কত হবে সেটা আমরা নির্ণয় করে নিতে পারি। তাহলে দেখো আমি এই যে এইখানে যদি বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করতে চাই, আদার এই লেফট এখান থেকে আসতে পারি, এখান থেকে আসতে পারি। এই বিম গার্ডারের মাঝখানে যে বেন্ডিং মোমেন্ট 0 হবে সেটা কিন্তু আমি জানি। তো বেন্ডিং মোমেন্ট এই যে এইখানে কত আসলে হিঞ্জে এখানে 0, সেটাও আমি জানি। তাহলে এই পি পয়েন্টে, যেখানে বি পয়েন্ট, যেখানে পি ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, সেখানে বেন্ডিং মোমেন্ট কত, এই পি, এই যে P/2 টাইমস হচ্ছে এই এইচ, দেখো PH/2 আছে কিনা। তাহলে এখানে ডায়াগ্রাম অঙ্কন করাই আছে, আমি আর এখানে আঁকছি না এই জন্য। এবং এটা দেখো এরকম এই সাইডে যদি হয়, আমরা কম্প্রেশন, যদি কম্প্রেশন সাইডে যদি পজিটিভ বেন্ডিং মোমেন্ট দেখাই, তাহলে লেফট সাইডে কম্প্রেশন, রাইট সাইডে টেনশন হবে এই কলামের। অনুরূপ ভাবে বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, এই যে এই হিঞ্জের এখানে বেন্ডিং মোমেন্ট 0 হবে, তাহলে এই বি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট রাইট সাইড থেকে কত আসবে, যেহেতু এখানে দুইটা মেম্বারই আছে, তাহলে দুইটা মেম্বারের এই কলাম থেকে যে মোমেন্ট আসবে, রাইট সাইডের বিম থেকে সে একই মোমেন্ট আসতে হবে। তার মানে এই মোমেন্ট আর এই মোমেন্টের ম্যাগনিটিউড সেম হতে হবে, কিন্তু সাইন হবে উল্টা। ক্লক এক কলাম থেকে যদি বেন্ডিং মোমেন্ট দেখো ক্লক ওয়াইজ কাজ করতেছে, তাহলে বিম থেকে দেখো এন্টি ক্লক ওয়াইজ কাজ করতেছে। বিমের বেন্ডিং মোমেন্ট দিবে কে, এই যে PH/L টাইমস হচ্ছে L/2। তার মানে এই মোমেন্টটা, এই যে এখানে বেন্ডিং মোমেন্ট বিম থেকে যদি আমি ক্যালকুলেট করি, সেটা হয় হচ্ছে PH/L ডিভাইডেড টাইমস হচ্ছে L/2। তার মানে এই যে PH/2 হয়ে যায়। অনুরূপ ভাবে আমি যদি এই ডি পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কলাম থেকে ক্যালকুলেট করতে চাই, তাহলে দেখো এই যে P/2 লেফট ডিরেকশনে কাজ করতেছে, এখানে আসলে এরকম ক্লকওয়াইজ মোমেন্ট হয়, যে কারণে এই যে এটা এইভাবে দেখিয়েছে, এবং এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট, তার মানে লেফট সাইডে কম্প্রেশন হবে। ঠিক আছে, নাকি উল্টা বলেছি আমি, হ্যাঁ না ঠিকই আছে, লেফট সাইডে কম্প্রেশন হবে, এখানে লেফট সাইডে কম্প্রেশন হবে। এবং বিমের তাহলে উল্টা হবে আর কি, এই যেখানে হবে টেনশন, তার মানে এটা নেগেটিভ বেন্ডিং মোমেন্ট, আর এই সাইডে হবে কম্প্রেশন, এটা পজিটিভ বেন্ডিং মোমেন্ট। এখন দেখো এদের ম্যাগনিটিউড PH/2 PH/2 আসে কিনা। তো ডি পয়েন্টে কলামের রেসপেক্টে যদি বেন্ডিং মোমেন্ট নেই, বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট করবে P/2 টাইমস হচ্ছে এইচ। তাহলে কলামের বেন্ডিং মোমেন্ট, কলাম থেকে বেন্ডিং মোমেন্ট এট বি আসবে PH/2, কিন্তু বিম থেকে কত আসবে, দেখো বিমের এখানে এন্টি ক্লকওয়াইজ বেন্ডিং মোমেন্ট আসবে, এবং সেটা দিবে হচ্ছে যে PH/L টাইমস হচ্ছে L/2। তাহলে আলটিমেটলি এটা PH/L2 হয়। তাহলে এই বেন্ডিং মোমেন্টটা টপে টেনশন ক্রিয়েট করবে আর বটমে কম্প্রেশন। তার মানে আমরা যদি টপে কম্প্রেশন দেখাই, তাহলে বটমে এটা আসলে হবে, এটা হচ্ছে উল্টা আর কি। আমার মনে হয় আমি একটু ভুল করতেছি কিনা, নিউট্রাল অ্যাক্সিস, সরি ইলাস্টিক ডায়াগ্রাম থেকে দেখো
এই যে আমি একটু ভুলই বলেছি, এটা আসলে বিমের জন্য এটা পজিটিভ হবে, টপে কম্প্রেশন হচ্ছে আর বটমে টেনশন হচ্ছে। তাহলে অপর সাইড রাইট সাইড আসলে টপে টেনশন আর বটমে কম্প্রেশন, সেই জন্য এটাকে তখন নেগেটিভ বেন্ডিং মোমেন্ট দেখাতে হবে। এই যে এটা আসলে নেগেটিভ বেন্ডিং মোমেন্ট আকারে দেখালে ভালো। ঠিক আছে, এই রিজিয়নটা বিমের জন্য নেগেটিভ বেন্ডিং মোমেন্ট। তো এইভাবে তাহলে দেখো আমি একটা ফ্রেমের জন্য, পোর্টাল ফ্রেমের জন্য অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারি। এবং এটা আমরা করে ফেললাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট ওয়েতে। তুমি যদি এক্সাক্ট অ্যানালাইসিস করো এটা থেকে কিছুটা ডিফারেন্ট আনসার পাবা। আমার ক্লাসগুলো ফলো করো, আমি কোনো এক সময় তোমাদের ওইখানে নিয়ে যাব লেকচার দিতে দিতে আশা করছি। তো এটা গেল হচ্ছে যদি হিঞ্জ সাপোর্ট থাকে। এখন যদি আমরা ফিক্স সাপোর্টেড এরকম একটা পোর্টাল ফ্রেম পাই, দেখো এখানে ফিক্স কানেকশন দেখানো আছে, ফাউন্ডেশন আর কলামের যে কানেকশন সেটা এরকম দেখানো, মানে এটা হচ্ছে ফিক্সড। তাই যদি হয় তখন কি হবে? তখনও এই ল্যাটারাল লোড যদি এরকম পোর্টাল ফ্রেমের উপরে কাজ করে, তাহলে এখানে এটা কত ডিগ্রিতে ইনডিটারমিনেট সেটা আমাকে আগে ফার্স্ট খেয়াল করতে হবে। এখানে আননোন রিঅ্যাকশন হচ্ছে এখানে তিনটা, এখানে তিনটা, তাহলে আর ইকুয়াল টু 6। আর ফ্রেম দেখো একটাই, এই যে পুরাটা মিলে একটা মাত্র এলিমেন্ট, তাহলে এন ইকুয়াল টু এখানে 1। তাহলে এ আর মাইনাস 3n যদি করি সেটা হয় হচ্ছে 3, তাহলে এটা 3 ডিগ্রিতে ইনডিটারমিনেট, থার্ড ডিগ্রি ইনডিটারমিনেট, 3 ডিগ্রি ইনডিটারমিনেট, আমরা এরকম ভাবে বলবো ইনডিটারমিনেট। তাহলে নিশ্চয়ই এটার অ্যাজাম্পশনের জন্য আমার আইদার তিনটা অ্যাডিশনাল ইকুয়েশন লাগবে, কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস আমরা তিনটা অ্যাডিশনাল ইকুয়েশন ডেভেলপ করি না। এক্সাক্ট অ্যানালাইসিস হলে আমরা এখানে কম্প্যাটিবিলিটি আরো তিনটা ইকুয়েশন ডেভেলপ করতাম, যেটা ডিসপ্লেসমেন্ট রোটেশন রিলেটেড। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট রিলেটেড বা মোমেন্ট স্টিফনেস ফ্লেক্সিবিলিটি এগুলা দিয়ে, মোমেন্ট রোটেশন, ফোর্স ডিসপ্লেসমেন্ট এগুলা নিয়ে তিনটা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন ডেভেলপ করতাম। কিন্তু অ্যাপ্রক্সিমেট মেথডে আমরা কিছু এই যে অ্যাজাম্পশন করি, খেয়াল করো। এক্সাক্ট অ্যানালাইসিস যদি হতো আমরা তিনটা কম্প্যাটিবিলিটি ইকুয়েশন নিয়ে আসতাম, কিন্তু অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিস আমরা এখানে তিনটা অ্যাজাম্পশন করব। তাহলে এটা জাস্ট তিনটা অ্যাজাম্পশন কি কি করব, এখানে যে তিনটা অ্যাজাম্পশন করব সেগুলো কি কি সেটা আমরা একটু দেখে নিব এখন। আমরা একটু পড়ি। পোর্টালস উইথ টু ফিক্সড সাপোর্টস শোন ইন ফিগার 7-8a, এই যে এই ফিগারটার কথা বলা হচ্ছে, are statically indeterminate to the third degree since there are a total of 6 unknowns at the supports. If the vertical members have equal lengths and cross-sectional areas, the frame will deflect as shown in figure 7-8b. এইটারই যদি আমার ল্যাটারাল লোড এই যে পি ফোর্সটা এখানে এই টপ লেফট কর্নারে কাজ করে, তাহলে সেইটার দেখো ডিফ্লেক্টেড শেপটা যদি আমরা দেখতে চাই, ডিফ্লেক্টেড শেপটা এখন এরকম হবে। আমার মনে হয় হিঞ্জ কানেকশন মানে হিঞ্জ সাপোর্ট আর ফিক্স সাপোর্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছো। দেখো আগে হিঞ্জ হওয়ায় এখানে কলামের যে বেন্ডিং কার্ভটা হলো সেটা কিন্তু একটা কার্ভ হয়েছিল, বাট এখন ফিক্সড কানেকশন হওয়ায়, এই হিঞ্জ কানেকশন হওয়ায় এখানে এখন দেখো কার্ভেচার যে আসলো সেটা কিন্তু এরকম ভাবে বেঁকে যাবে, কারণ এটা একটা ফিক্স কানেকশন, এখানে রোটেশন অ্যালাউ করবে না। হিঞ্জ কানেকশন যেটা ছিল সেটা কিন্তু রোটেশন অ্যালাউ করেছে, যে কারণে কলাম এখানে দেখো এরকম ভাবে রোটেট করার সুযোগ পেয়েছে, বেন্ডিং হয় নাই, বরং এটা বেন্ডিং হয়েছে বাট এখানে রোটেট করতে পারছে। এই যে এক্স্যাক্টলি এই পয়েন্টটাতে আমি যদি বলি, এইখানে দেখো এইটার সাথে এই যে একবারে জিরো হিঞ্জের এখানেই কিছুটা রোটেশন অ্যালাউ করেছে, কিন্তু যদি ফিক্স কানেকশন হতো তখন কিন্তু এখানে আসলে রোটেশনটা অ্যালাউ করতো না, তার মানে এরকম হতো তখন বেন্ডিং কার্ভ। তো এই দুইটার পার্থক্যটা বোঝার চেষ্টা করবে, তোমরা নিজেরাও কাছাকাছি একে দেখার চেষ্টা করবে যে ফিক্স সাপোর্ট যদি হয় তাহলে ইনফ্লেকশন কার্ভ, আমি এখানে ড্র করতে চাই না, কার্ভটা দেখো খেয়াল করে এই যে ড্যাশ লাইন দিয়ে যেটা দেখানো আছে, যে এখানে ফিক্স কানেকশন হলে এখানে আমি যদি যে ট্যানজেন্টালি, তাহলে এখানে এই যে একবারে সাপোর্টে দেখো এখানে কিন্তু কলামের রোটেশন জিরো। তো কলামের রোটেশন যদি না হতে হয় তাহলে ল্যাটারাল রোডের আন্ডারে জাস্ট তুমি নিজের কাছেও কল্পনা করতে পারো, অথবা আবারও সেই একই এক্সাম্পল দিচ্ছি, আমরা প্রোটোটাইপ মডেল তৈরি করে ল্যাবে নিজেরাই টেস্ট করে দেখতে পারি যে এখানে যদি আমরা এরকম ভাবে পুশ করি, তাহলে এই ধরনের ফ্রেম যদি বটমে ফিক্স সাপোর্ট থাকে তাহলে হিঞ্জ কানেকশন ফর্ম করা হচ্ছে, মানে এটা ডিফ্লেক্টেড শেপ হয় এরকম, যেটা থেকে আসলে বোঝা যায় যে তাহলে নিশ্চয়ই কলামের মাঝে কোনো এক জায়গায় এরকম
যেহেতু কার্ভেচার চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো এরকম কার্ভ হয়ে যাচ্ছে, আবার এরকম কার্ভ হচ্ছে। তো এই লোয়ার পার্টের লেফট সাইডে টেনশন, রাইট সাইডে কম্প্রেশন, আর এই আপার পার্টের রাইট সাইডে টেনশন, লেফট সাইডে কম্প্রেশন। তার মানে কার্ভেচার এখানে একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো সেটা আমরা বুঝতে পারছি। তার মানে নিশ্চয়ই এই কলামের লেন্থের মাঝখানের দিকে কোথাও এক জায়গায় একটা হিঞ্জ আছে। তো যদি ফুললি ফিক্স সাপোর্ট হয়, এই হিঞ্জটা আমরা লোকেট করি কলামের মিড হাইটে। তো গার্ডারের যেমন মিড হাইটে একটা এই যে এরকম ডিফ্লেক্টেড শেপ, দেখো ডাবল কার্ভেচার হয়ে যাচ্ছে, এটা একটা কার্ভ, এটা আরেকটা কার্ভ, এবং তারা বিপরীত নেচারের। তাহলে সেখানে একটা হিঞ্জ ফর্ম করেছে যে দুইটা কার্ভেচারের মাঝখানে। অনুরূপভাবে রাইট কলামেও এই যে এটা একটা কার্ভ আর এটা হলো আরেকটা কার্ভ, যে দুইটার নেচার কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে নিশ্চয়ই এদের মাঝে কোথাও এক জায়গায় পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার, বিপরীতমুখী ফ্লেক্সারাল কার্ভ এখানে এসে মিট করতেছে কোন এক জায়গাতে। তো সেই লোকেশন গুলোতে আমরা আসলে হিঞ্জ অ্যাজিউম করতে পারি। তাহলে এটা আমার থার্ড ডিগ্রিতে ইনডিটারমিনেট ছিল, তো আমার অ্যাজাম্পশন লাগবে কয়টা? তিনটা। আমি দেখো এই তিনটা অ্যাজাম্পশনই করতেছি, যে একটা হিঞ্জ হবে গার্ডারের বা বিমের ঠিক মিডলে, আর দুইটা হিঞ্জ হবে দুই কলামের ঠিক মিড হাইটে, প্রোভাইডেড দ্যাট ইট ইজ এ ফুললি ফিক্সড কানেকশন। যদি ফুললি ফিক্সড কানেকশন হয়, তাহলে এই মিড হাইটে, এই যে দেখো মিড হাইটে আমি হিঞ্জ অ্যাজিউম করতে পারবো। কিন্তু যদি ফুললি ফিক্সড না হয়ে এরকম পার্শিয়ালি ফিক্সড হয়, এই যে এইটার মতো, যেখানে আসলে এই ফাউন্ডেশনটা যে ইন্ডিভিজুয়াল ফুটিং যদি হয় সাধারণত, তাহলে এখানে রোটেশন হবে, যেটা আসলে কলামের এই যে ফুললি হিঞ্জও হবে না, আবার ফুললি রিজিডও হবে না, এই দুইটার মাঝামাঝি কোথাও হবে। মানে রোটেশন কিছুটা হলেও সে রেস্ট্রেইন করবে। যদি ফুললি হিঞ্জ হতো তাহলে তার ইলাস্টিক কার্ভ হতো হয়তো এরকম, কিন্তু দেখো সে তখন তার সরি মানে এইটার ইলাস্টিক কার্ভ হয় এরকম, যেটার আসলে এই যে দেখো একবারে 0 পয়েন্টে কিছুটা রোটেশন আছে, যেটা আসলে হিঞ্জ কানেকশনের চেয়ে কম। তো এরকম মোস্ট অফ দ্য কানেকশন আমাদের আসলে এরকমই হয় ইন্ডিভিজুয়াল ফুটিং ইউজ করলে। তো এই ক্ষেত্রে আসলে তাহলে আমরা এই হিঞ্জ ফরমেশনটা কি ঠিক মিড হাইটে ধরবো না কোন জায়গায় ধরবো? সেক্ষেত্রে এটা হচ্ছে বোঝাই যাচ্ছে যে ফুললি ফিক্সড হলে হতো ঠিক মাঝ বরাবর, আর যদি ফুললি হিঞ্জ হতো তাহলে এখানে হতো হলো একবারে নিচের পয়েন্টে, এই যে 0 পয়েন্টে। তো তার মাঝামাঝি কোথাও হলে কোথায় হবে? নিশ্চয়ই তার কোনো এক, এই দুইটার মাঝামাঝি কোনো এক জায়গায়, ডিপেন্ডিং অন ইউ দ্য স্টিফনেস অফ ইউর ফাউন্ডেশন। তো এটা আসলে প্র্যাকটিক্যালি ইঞ্জিনিয়াররা করার সময় এরকম টোটাল হাইট, এই কলামের যে টোটাল হাইট তার h/3 ডিস্টেন্সে হিঞ্জ ফর্ম করে সেরকম ধরে নেওয়া যায়। তো তাহলে এই যে পার্শিয়ালি ফিক্স সাপোর্টের জন্য হিঞ্জ দেখো কোন জায়গায় হচ্ছে, গার্ডারের ঠিক মিডল পয়েন্টে, আর একটা হচ্ছে হলো, আর দুইটা হচ্ছে কলামের ভিতরে, যা কলামের বেস থেকে আসলে h/3 ডিস্টেন্স উপরে। তো এতটুকু, এইগুলাই হচ্ছে আমার অ্যাজাম্পশন। এখন এই যে তিনটা অ্যাজাম্পশন করলাম, তাহলে আমার স্ট্রাকচার হয়ে গেল দেখো তিনটা, বেসিক্যালি তিনটা না আসলে চারটে স্ট্রাকচার হয়ে গেল। এই একটা, এইখান থেকে এই পর্যন্ত মিলে আরেকটা, এই মিডল হিঞ্জ পর্যন্ত, এখান থেকে এইটুকু মিলিয়ে আরেকটা, আর নিচের এই আরেকটা। তাহলে এখন দেখো এটা স্ট্যাটিক্যালি সেগমেন্ট হয়ে যাওয়া, এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে যাচ্ছে। তখন আমি তোমাকে দেখাই যে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হলো না কেন ইনডিটারমিনেট হলো। এই যে এটাতে আসলে আননোন রিঅ্যাকশন তিনটা, এখানে কিছু মোমেন্ট আছে, এখানে কিছু শেয়ার অ্যাক্সিয়াল ফোর্স আছে, এখানে কিছু শেয়ার ফোর্স মানে হরাইজন্টাল রিঅ্যাকশন আছে, ভার্টিক্যাল রিঅ্যাকশন আছে। তাহলে এখানে তিনটা, এখানে তিনটা, 3 আর 3 6, এই হিঞ্জে দুইটা, এই হিঞ্জে দুইটা, 6 আর 4 10, আবার মিডিলের কলাম এই যে গার্ডারের মিডিলের হিঞ্জে দুইটা, মোট হচ্ছে 12টা। তাহলে এখানে নাম্বার অফ আননোন রিঅ্যাকশন আর ইকুয়াল টু 12, আর নাম্বার অফ মেম্বার হচ্ছে এখানে দেখো 4। তাহলে আর মাইনাস 3n ইকুয়াল টু কত হয়? 3 টাইমস 4 ইকুয়াল টু 4 ইকুয়াল টু 12, আর ইকুয়াল টু 12, তাহলে 0। দেখো এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে গেল। অনুরূপ ভাবে ফিক্স কানেকশনের জন্য একই জিনিস হয়ে গেল। দেখো এখন তোমার সেগমেন্ট হয়েছে চারটা, তার মানে 3n ইকুয়াল টু 12, আর এখানে নাম্বার অফ আননোন রিঅ্যাকশন আছে 12। তাহলে এটাও এখন স্ট্যাটিক্যালি ডিটারমিনেট হয়ে গেল। তো এইটার অ্যানালাইসিসটা আমরা ডিটেইল দেখি এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে আসলো সেটা করে ফেলতে চাই। আমাদের মেথড অফ অ্যাটাক একই হবে। আমি জাস্ট কোথা থেকে শুরু করব দেখো, যেহেতু এটার এখন ফিক্স কানেকশন, আমি হচ্ছে এই যে এই পয়েন্টে আর এই পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0 না কিন্তু আমার, তাহলে বেন্ডিং মোমেন্ট ইকুয়াল টু 0 লিখে আসলে লাভ নাই। আমার প্রথমটাতে যেমন হয়েছিল হিঞ্জ থাকায় আমি ওখানে বেন্ডিং মোমেন্ট 0 লিখতে পারছিলাম, কিন্তু এখন কিন্তু আমার দুই সাপোর্টের কোনোটাতে বেন্ডিং মোমেন্ট 0 নয়। তো বেন্ডিং মোমেন্টের ইকুয়েশন লিখলে আসলে একটা ইকুয়েশনই আসবে, সেখান থেকে ডেফিনিট কোনো ভ্যালু আমি পাবো না। তো তার জন্য এখন আমি আসলে সেগমেন্টে চলে আসি। তো এটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে এইখানে একটা হিঞ্জ নিব আর এইখানে একটা হিঞ্জ নিব, নিয়ে এই টপ পার্টকে আমি আলাদা করে দেখব।
আমি এখানে একটু ড্র করে তোমাদের দেখাই, এখানে একটু ড্র করে দেখাই। টপ পার্টকে সেপারেট করে আমি আলাদা করে এখানে নিয়ে আসবো। তো এখানে আমার এই যে পি ফোর্স কাজ করছে, আর এটা হচ্ছে আমার তাহলে h/2, এই যে হিঞ্জ পয়েন্ট থেকে আলাদা করলাম। তো এই হিঞ্জে নিশ্চয়ই একটা হরাইজন্টাল রিয়াকশন, ধরো এটা হলো কি পয়েন্ট দেওয়া যায়, আমরা এরকম নাম দিয়ে ফেলি এ, এটা হচ্ছে বি, সি, মাঝখানে এটা ডি, তারপর এটা হচ্ছে ই, এটা এফ, এটা জি বললাম। তাহলে এটা হচ্ছে আমার বিএক্স, এখানে একটা হরাইজন্টাল রিয়াকশন বিএক্স কাজ করবে। তারপর এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন ইওয়াই কাজ করবে, সরি বিওয়াই কাজ করবে। তারপরে এই এই রাইট সাইডের যে হিঞ্জ, সেখানে এটা এফ এক্স, যেটা এটা একটা হরাইজন্টাল রিয়াকশন এখানে কাজ করবে। অনুরূপভাবে এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন এটা কাজ, অবশ্য বি তে ভার্টিক্যাল রিয়াকশন বিওয়াই যেটা, সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে, আমি ডাউনওয়ার্ড ডিরেকশনে দেখাই। আর ই এফ তে এটা ভার্টিক্যালি রিয়াকশন আপওয়ার্ড কাজ করবে, ভার্টিক্যাল রিয়াকশন এফ ওয়াই। তো আমি এই সেগমেন্টের এখন ইকুইলিব্রিয়াম করব। এই সেগমেন্টের আমি দেখো এই যে পার্ট হয়ে গেলে তখন আমি সেগমেন্টের যে যে কোনো ধরনের সেগমেন্ট, তোমরা ফ্রি বডি তো অলরেডি জানো যে ফ্রি বডি করার সময় যে কোনো সেকশনেরই ফ্রি বডি করে তার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করাতে হবে। তো আমি ওখানে ইকুইলিব্রিয়াম এবং স্টেবিলিটি অ্যাচিভ করাবো। তো দেখো সেই জন্যই যে রিয়াকশন যে চারটা দেখালাম, এটা দেখো আমার চারটা রিয়াকশন, কিন্তু এটা আমার মেম্বার কয়টা এখানে আসলে, এখানে মেম্বার দেখো দুইটা। আননোন রিয়াকশন আসলে এখানে দুইটা, চারটা না বেসিক্যালি। এই যে এই যে হিঞ্জটা, এই যে দেখো আমি আসলে এই উপরের পার্টটাকেই, এই যে যে দুইটা পার্ট এখানে দেখানো আছে, সেই দুইটা পার্টকেই কাছাকাছি এখানে দেখিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো আরো দুইটা আননোন রিয়াকশন আছে আবার বেসিক্যালি এখানে। এই পয়েন্টটার নাম হচ্ছে আমাদের এ বি সি ডি সম্ভবত, হ্যাঁ ডি। তাহলে এখানে একটা ভার্টিক্যাল রিয়াকশন ডিএক্স আছে, আরেক সরি ডিওয়াই আছে, আরেকটা হরাইজন, এক্সকিউজ মি, আরেকটা হরাইজন্টাল রিয়াকশন ডিএক্স আছে। তাহলে এখানে আননোন রিয়াকশন হচ্ছে ছয়টা। এই যে উপরের যে পার্টটা আমি নিলাম ছয়টা, আমার এখানে দেখো মেম্বারও আছে কিন্তু দুইটা, যেহেতু ইন্টারনাল হিঞ্জ দ্বারা এখানে কানেক্টেড। তাহলে এখানে আমার আর ইকুয়াল টু 6, 3 টাইমস এনও কিন্তু 2 টাইমস 3 টাইমস 2 ইকুয়াল টু 6। তাহলে এটা কিন্তু এখন স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। তার মানে আমি এফ ওয়াই এফ এক্স বিওয়াই বিএক্স ডিওয়াই ডিএক্স সবকিছুর ভ্যালু কিন্তু এই ফ্রেম থেকে নির্ণয় করে ফেলতে পারবো। তো বি ওয়াই যদি পেয়ে যাই তাহলে আমি দেখো তখন এই যে এই এ ওয়াইটাও পেয়ে যাব। এই যে আমার এ বি সি ডি ই এফ এবং জি, আমার হচ্ছে আলটিমেটলি টার্গেট হলো এই যে এ ওয়াই, তারপরে এ এক্স এম এ। আমার আননোন রিয়াকশন কোনটা কোনটা হয় দেখো এখানে এ ওয়াই, তারপরে হচ্ছে এ এক্স, তারপরে এখানে একটা বেন্ডিং মোমেন্টও কাজ করবে যেটা হবে এম এ আমরা বলবো। অনুরূপভাবে জি পয়েন্টও একটা হরাইজন্টাল রিঅ্যাকশন কাজ করবে এক্স। মোটামুটি এটা লেফট ওয়ার্ড যে কাজ করবে বোঝা যাচ্ছে, কারণ একটা মাত্র এক্সটার্নাল ফোর্স আছে যেটা লেফট থেকে রাইট ওয়ার্ড কাজ করছে। তাহলে দুই ধরনের হরাইজন্টাল রিঅ্যাকশনই দুই পয়েন্ট আসলে লেফট ওয়ার্ড কাজ করবে। আর ভার্টিক্যাল রিঅ্যাকশন আসলে এ পয়েন্টে ডাউনওয়ার্ড কাজ করবে, আর জি পয়েন্টে আপওয়ার্ড কাজ করবে। আমি এটা তোমাদের দেখাবো, আমরা আগেরটাতেও দেখে আসছি অলরেডি, আমার মনে হয় অলরেডি বুঝে গেছো। আর এখানে একটা বেন্ডিং মোমেন্টও কাজ করবে যেটা আসলে এই ডিরেকশনে কাজ করবে, সেটা হচ্ছে মোমেন্ট এট জি। তো এই ছয়টা আননোন রিঅ্যাকশনই আমার আসলে নির্ণয় করার মুখ্য কাজ। এই দুইটা এইগুলো নির্ণয় করতে পারলে আমি এটার স্ট্রাকচার অ্যানালাইসিস করতে পারবো। ইন অ্যাডিশন টু দ্যাট আমার আসলে যে ইন্টারনাল যে হিঞ্জ গুলো, সেইগুলাতেও আসলে শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট আমি যদি জানি, শেয়ার ফোর্স এবং অ্যাক্সিয়াল ফোর্স যদি আমি নির্ণয় করতে পারি, বিশেষ করে শেয়ার ফোর্স নির্ণয় করতে পারলে, তাহলে এই যে এটার এই জয়েন্ট গুলোতে মানে এই বিম এবং কলাম যেখানে মিট করেছে সেই পয়েন্ট গুলোর বেন্ডিং মোমেন্ট নির্ণয় করাটা আমার জন্য সহজ। তাহলে এই জয়েন্ট বা এই হিঞ্জ পয়েন্ট গুলোতে আসলে শেয়ার ফোর্স কত সেটাও আমার জানা জরুরি। আহ সেদিকেই আমরা আগাই। তাহলে দেখো এখন এই যে যে হাফ সেগমেন্ট নিলাম, উপরের টপ পার্টে যে হাফ সেগমেন্ট লিখেছি, সেখানে আমি যদি যে কোনো একটা পয়েন্টে মোমেন্ট নেই, আমি এখানে লিখলাম সামেশন মোমেন্ট এট এফ ইকুয়াল টু 0। তাহলে দেখো এফ পয়েন্টের বেন্ডিং মোমেন্ট, এফ এফ পয়েন্টে যদি মোমেন্ট নেই তাহলে এফ এক্স ও 0 হয়ে যায়, মানে এফ এক্স এর কন্ট্রিবিউশন 0 হয়, এফ ওয়াই এর কন্ট্রিবিউশন 0 হয়, বিএক্স এর কন্ট্রিবিউশনও 0 হয়ে যায়।
থাকে শুধু কে কে, এই যে পি থাকে আর হচ্ছে বিওয়াই যে ডাউনওয়ার্ড দেখাইছি সেই বিওয়াই। তাহলে বিওয়াই টাইমস হচ্ছে আমার দেখো লেন্থ কত, বিওয়াই টাইমস হচ্ছে যে এই লেন্থটা L/2, বিওয়াই টাইমস হচ্ছে L/2 আর মাইনাস দেখো উল্টা ডিরেকশনে অন্য উল্টা সেন্সে কাজ করতেছে হচ্ছে পি যে মোমেন্ট ক্রিয়েট করতেছে সেটা। তাহলে পি টাইমস এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের হাইট হচ্ছে দেখো h/2, তাহলে পি টাইমস h/2 ইকুয়াল টু যদি 0 করি বিওয়াই ইকুয়াল টু তুমি কত পাও, আমরা পাচ্ছি হচ্ছে ph/2 টাইমস 2/l। তার মানে পি 2 কেটে গেল, ph/l থাকে এখানে, ph নট pl, ph/2, হ্যাঁ ph/l, সরি ph/l থাকে হচ্ছে by, by হচ্ছে এই যে ph/l। তাহলে দেখো সেই by ইকুয়াল টু যে ph বাই, আমার মনে হয় ভুল করেছি আমরা, নাকি ওরা ভুল করেছে, হ্যাঁ ph ইকুয়াল টু h/2 l/2। আমার মনে হয় ওরাই ভুল করেছে সম্ভবত। আচ্ছা এই শর্ট টাইম আমার আসলে ভুলটা চোখে পড়ছে না, হয় আমরা ভুল করতেছি অথবা ওরা ভুল করেছে, বাট আমার মনে হচ্ছে ওরাই ভুল করতেছে, ph/2l হবে না, ph/l ই হবে এখানে। তো ফিক্স কানেকশন হয়ে যাওয়ায় এই যে ph/l পেয়ে গেলাম আমরা হচ্ছে এটার অ্যাক্সিয়াল ফোর্স। ঠিক আছে, এখানে 2টা বেসিক্যালি হবে না যতদূর মনে হচ্ছে, জানি না, আমি আমার ক্যালকুলেশন তো মনে হচ্ছে ঠিকই আছে, ph/l ই হবে। এনিওয়ে যাই হোক, আমার মনে হয় ম্যাগনিটিউডটা তোমরা নির্ণয় করতে পারবা আমি যেভাবে দেখাইলাম। যদি লিখতে কোথাও ভুল করে থাকি, আমার চোখে পড়ছে না এখন। তো আমরা এই ভার্টিক্যাল রিঅ্যাকশনটা যখন পেয়ে গেলাম এই পুরো সেগমেন্টের জন্য, এখন আমি যদি সামেশন অফ Fy ইকুয়াল টু 0 লিখি, দেখো Fy ইকুয়াল টু 0 লিখলে তাহলে এই By আমি জানি, সেক্ষেত্রে তাহলে Fy টা পেয়ে যাব এবং এটা কাজ করবে তার অপোজিট সেন্সে, যেহেতু এই স্ট্রাকচারের উপরে আর কোনো ভার্টিক্যালি এক্সটার্নাল লোড নাই, ভার্টিক্যাল ডিরেকশন এক্সটার্নাল লোড নাই, তাহলে Fy তখন যেটা পাবো, Fy পাবো হচ্ছে By এর ইকুয়াল বাট অপোজিট ম্যাগনিটিউডে। তো By টা এটা কাজ করতেছিল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, আর বি Fy যেটা পাবো By, তার মানে হচ্ছে Fy ইকুয়াল টু By যেটা ph/l এর সমান, এটা কাজ করবে কিন্তু ভার্টিক্যালি আপওয়ার্ড। তাহলে এটা আমি পেয়ে গেলাম। এখন যদি আমি এই স্মল সেগমেন্ট, এখন দেখো এই দুইটার পরে আমি এখন যদি হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, সামেশন অফ Fx ইকুয়াল টু লিখে আসি, তাহলে দেখো আমি কমন Fx ইকুয়াল টু 0 লিখলে এইটার থেকে আসলে ডিরেক্টলি কোনো ভ্যালু পাবো না, মানে bx এর ভ্যালুও পাবো না, fx এর ভ্যালুও পাবো না। তো bx প্লাস fx ইকুয়াল টু যে p এরকম লিখে রেখে আসতে হবে, দুইটা আননোন যেটা আমি আসলে একটা ইকুয়েশন থেকে পাচ্ছি না। তো সেইটা আমি বের করব কি করে, তার জন্য আসলে এখন এই যে স্মল সেগমেন্ট একটা নিব, এই যে এই সেগমেন্টটা আসলে নিব। তো এই সেগমেন্টটা নিলে এখন দেখো এই সেগমেন্টের আমি যদি সামেশন অফ হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, তাহলে এখানে যে p/2 কাজ করতেছিল, আমার মনে হয় এটা কি বের করে আসছি আমরা, না এটা বের করি নাই, এটা এখনো বের করি নাই যে এ bx টা কত হবে সেটা আমি জানি না, কিন্তু by কত সেটা অলরেডি জেনে ফেলেছি। ঠিক আছে, এখানে এই যে fy কত সেটাও জানি, কিন্তু এই ফোর্স গুলো আমি এখনো জানি না, এই যে এটাও জানি না, এটাও জানি না, এইগুলো জানি না, এটাও জানি না, কিভাবে এখন নির্ণয় করব। তো তার জন্য দেখো তাহলে আমি যদি এই এফ পয়েন্টে এখন, এই যে এটা হলো আমাদের সি পয়েন্ট সম্ভবত, না ডি পয়েন্ট, এই ডি পয়েন্টে যদি বেন্ডিং মোমেন্ট নেই, মোমেন্ট এট ডি ইকুয়াল টু যদি 0 করি, তাহলে দেখো এই যে এই ফোর্সটা আমি পেয়ে যাব, bx টাইমস হচ্ছে মোমেন্টাম h/2, আর এই বি পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট দিতে পারে হচ্ছে যে এইটা। তো যেটা ছিল হচ্ছে দেখো বিপরীত ডিরেকশনে এটা কাজ করতেছে, তাহলে আমি এখানে মাইনাস লিখলাম, আমি মাইনাস লিখলে আসবে হচ্ছে পি, এটা হলো ph
পিএইচ বাই এল আসছে, টাইমস হচ্ছে মোমেন্ট টার্ম এল বাই টু। এটা আর এটা কেটে গিয়ে আলটিমেটলি তাহলে এটা ইকুয়াল টু যদি 0 লিখি তাহলে দেখো বিএক্স ইকুয়াল টু কত আসে, তাহলে পিএইচ বাই টু থাকে এখানে, তার সাথে 2/এইচ এখানে চলে আসলো, তাহলে 2 কেটে গেল, এইচ কেটে গেল। পিএইচ বাই টু টাইমস হচ্ছে 2/এইচ, তাহলে বিএক্স ইকুয়াল টু পি হয়ে যায়। আমার মনে হয় কোথাও ভুল করেছি, কোথাও এক জায়গায় ভুল হচ্ছে আমাদের, এখন ইমিডিয়েটলি চোখে পড়তেছে না, বাট এটা পি/2 হওয়ার কথা আসলে। আচ্ছা, ভুলটা চোখে পড়েছে এবার। আমরা যখন এই যে এফ পয়েন্ট এখানে মোমেন্ট নিয়েছিলাম, এখানে এই যে দেখো এফ মোমেন্ট অ্যাট এফ ইকুয়াল টু, যে উপরের অর্ধেকের জন্য মোমেন্টটা যখন নিয়েছিলাম, তখন এখানে মোমেন্ট টার্ম আসলে যে বি ওয়াই টাইমস এই ফুল লেন্থ এল হবে। এখানে আমি এই যে L/2 লিখে ফেলেছি, যে তার মানে আমরাই আসলে ভুল করেছি, সরি, এই কারেকশনটা নিয়ে নাও। বি ওয়াই টাইমস এল ইকুয়াল টু মাইনাস পি টাইমস এইচ বাই টু, তাহলে এখানে যে পি এইচ বাই টু টাইমস হচ্ছে 1/L হবে বেসিক্যালি। তাহলে এখানে PH/2L ওরা যেটা করেছে সেটা ঠিকই আছে। তাহলে PH/2L পাচ্ছি হচ্ছে BY, এবং তাহলে FY এর ভ্যালুও হবে PH/2L। তাহলে এখানেই আমার যে PH/2L আসবে, তার মানে এখানে যে PH/2L টাইমস হচ্ছে L/2, এখানে যে PH/2L কেটে গেল, তাহলে এখানে PH/4 থাকে বেসিক্যালি, PH/4 টাইমস হচ্ছে 2/8, তার মানে আলটিমেটলি P/2 থাকে এখানে, দেখো এই যে কেটে কেটে P/2 থাকে এখানে। এবার ঠিক আছে, ওদের ক্যালকুলেশন ঠিক আছে, আমরাই বরং এখানে একটা লিখতে ভুল করেছিলাম, L/2 লিখে ফেলেছিলাম L এর জায়গায়। প্লিজ টেক নোট অফ দ্যাট। সো আমার আমার মনে হয় তোমরা এখন বুঝতে পেরেছো, ভুলটা সঠিকভাবে জায়গায় এসে ধরা পড়েছে। তো এইভাবে আমি তাহলে এই যে বিএক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম। এখন আমি যদি এই হোল স্ট্রাকচারের জন্য এই যে বিএক্স প্লাস এফ এক্স ইকুয়াল টু পি লিখে আসছিলাম, তাহলে এখান থেকে আমি যেমন এফ এক্স ইকুয়াল টু তাহলে পি মাইনাস বিএক্স করতে পারি, তার মানে পি মাইনাস পি/2 করলে আলটিমেটলি দেখো এফ এক্স ইকুয়াল টু পি/2 আসে, সেরকম যেমন এইটা পেতে পারি। অথবা আমি যদি রাইট সাইডের এই সেগমেন্ট এখন কনসিডার করি, সেখান থেকে ওই যে এফ এফ এক্স যেটা, সেটাও পি/2 পেয়ে যেতে পারি। তো এখন দেখো P/2 তো পেয়ে গেলাম, এইখানে আমি যদি এই সেগমেন্টের জন্যই এই যে লেফট সেগমেন্ট আর কি, লেফট কর্নারের যে সেগমেন্ট, সেই কর্নারের সেগমেন্টের জন্য সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু যদি করি, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু যদি করি, তাহলে দেখো এই যে এটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করছে, তাহলে এখানে নিশ্চয়ই ইকুয়াল ম্যাগনিটিউডের ভার্টিক্যাল আপওয়ার্ড ফোর্স কাজ করতে হবে। এই সেটা হচ্ছে এফ ওয়াই ইকুয়াল টু 0 থেকে আমরা পেয়ে যাই, তাহলে এই ফোর্সটা পেয়ে গেলাম। এখন যদি এইটার সামেশন অফ হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করি, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু যদি 0 লিখি, তাহলে এই দেখো এটা হচ্ছে যে পি কাজ করছে এখানে, P/2 লেফট ওয়ার্ডস কাজ করতেছে, তাহলে নিশ্চয়ই এই পয়েন্টে, এই যে এই পয়েন্টে P/2 এর ম্যাগনিটিউড, P/2 ম্যাগনিটিউডের একটা ফোর্স লেফট ওয়ার্ড ডিরেকশনে কাজ করতে হবে, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু যদি 0 হতে হয়। তো এভাবে করে আমরা তাহলে এই ফোর্স গুলো নির্ণয় করে ফেললাম। এখন এই যে এই জয়েন্টটাতে দেখো এই যে ডি জয়েন্ট যেটা, সেই ডি জয়েন্টে যে আমরা ডিএক্স ডিওয়াই যে নির্ণয় করে নিলাম, এটা হলো আমার ডিওয়াই, এটা হচ্ছে যে ডিএক্স ইকুয়াল টু পি/2, ডিওয়াই ইকুয়াল টু PH/2L। এই ভ্যালু গুলাই কিন্তু একই জয়েন্টে অপর এলিমেন্টে ঠিক অপোজিট ডিরেকশনে ইকুয়াল ম্যাগনিটিউডে কাজ করবে, দেখো খেয়াল করে। PH/2L এই যে ডিওয়াই যেটা, সেটা লেফট এলিমেন্টে রাইট আপওয়ার্ড কাজ করতেছে, তাহলে রাইট এলিমেন্টে সেটা ডাউনওয়ার্ড দেখাতে হবে। অনুরূপভাবে ডিএক্স যেটা, সেটা লেফট এলিমেন্টে লেফট ওয়ার্ডস কাজ করতেছে, তাহলে রাইট এলিমেন্টে সেটা দেখাতে হবে, সরি, লেফট এলিমেন্টে লেফট ওয়ার্ড কাজ করতেছে, তাহলে রাইট এলিমেন্টে সেটা রাইট ওয়ার্ড কাজ করবে, বাট ইকুয়াল ম্যাগনিটিউডে। আর সেইটার থেকেই দেখো আমি যদি ইকুইলিব্রিয়াম নেই, তাহলে এই যে এফ ওয়াই পাওয়া সম্ভব, এফ এক্স ও পাওয়া সম্ভব। তো এভাবে করে আমি সবগুলা এলিমেন্টের উপরের দিকের এই যে হিঞ্জ নিয়েছিলাম কলামে, তার উপরের অংশগুলার ইন্টারনাল ফোর্স নির্ণয় করেছি। এখন তাহলে এই নিচের এলিমেন্ট যেগুলো, এই যে হিঞ্জের নিচের যে এলিমেন্ট, নিচের যে কলামটুকু, সেইটুকুর ইন্টারনাল ফোর্স কিভাবে নির্ণয় করব?
তো এটাও আসলে এই যে এই জয়েন্টটাই দেখো পিএইচ বাই 12 এটা কাজ করতেছিল ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে একই জয়েন্টে এটা দেখাতে হবে ভার্টিক্যালি আপওয়ার্ড। এই জয়েন্টে পি বাই 2 কাজ করতেছে লেফটওয়ার্ড, তাহলে এই জয়েন্ট নিচের এলিমেন্টে দেখাতে হবে পি বাই 2 রাইটওয়ার্ড। তাহলে এই এখানকার এক্স যেটা সেটা কতটুকু হবে? এখানে তুমি সামেশন অফ হরাইজন্টাল ফোর্স করো, তাহলে এটা দেখো রাইটওয়ার্ড কাজ করতেছে, নিশ্চয়ই এখানে তাহলে লেফটওয়ার্ড কাজ করতে হবে ইকুয়াল ম্যাগনিটিউডের একটা ফোর্স, যে জন্য এটার ম্যাগনিটিউড হয়েছে পি বাই 2 আর ডিরেকশন হয়েছে লেফটওয়ার্ড। অনুরূপভাবে এই পয়েন্টে দেখো আপওয়ার্ড ডিরেকশনে পিএইচ বাই 12 কাজ করতেছে, তাহলে নিশ্চয়ই এ এ এ ওয়াই যেটা সেটা হবে ওর ইকুয়াল ম্যাগনিটিউডের বাট অপোজিট ডিরেকশনে, এখানে এই জন্য ডাউনওয়ার্ড দেখানো হচ্ছে এ ওয়াই। আর এখানে যে মোমেন্ট এম এ, এটা হচ্ছে এম এ মোমেন্ট অ্যাট এ, এটা আমরা নির্ণয় করব এটা কতটুকু হবে। সেটা হবে দেখো এই এ পয়েন্টে এম এ পয়েন্টে মোমেন্ট নাও, পি বাই 2 ছাড়া কেউ মোমেন্ট ক্রিয়েট করতে পারে না, তার ম্যাগনিটিউড হবে পি বাই 2 টাইমস হচ্ছে এই যে হাইট এইচ বাই 2, তাহলে পিএইচ বাই 4 হচ্ছে এই মোমেন্টের ম্যাগনিটিউড পিএইচ বাই 4। তো দেখো কলামের এই যে মোমেন্ট যেটা এখানে যে কলামের নিচের সাইডের যে মোমেন্ট সেটা পিএইচ বাই 4 দিয়ে দেখানো আছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে, এই যে মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে রাইট সাইডের কলামেও একইভাবে আসবে, এই যে এই জয়েন্ট থেকেই জাস্ট এখানে ফোর্স ট্রান্সফার হয়ে গেল বাট অপোজিট ডিরেকশনে। আর আমি এই যে শেয়ার ফোর্স অ্যাক্সিয়াল মানে সরি ভার্টিক্যাল রিঅ্যাকশন হরাইজন্টাল রিঅ্যাকশন এবং এই যে মোমেন্ট রিঅ্যাকশন এগুলো পেয়ে গেলাম ওই একইভাবে। তো সেই জন্য এখানেও দেখো এই যে কলামের বেন্ডিং মোমেন্ট এইভাবে দেখানো আছে। এখন আমরা বিমের বেন্ডিং মোমেন্ট এবং কলামের এই যে উপরের পার্টে বেন্ডিং মোমেন্ট যদি নির্ণয় করতে চাই, এই পয়েন্টের বেন্ডিং মোমেন্ট কত, এই যে এই জয়েন্টে বেন্ডিং মোমেন্ট কত এম, আমরা এটাকে বলেছি সি, এম সি কতটুকু হচ্ছে, এম সি ইকুয়াল টু দেখো এই যে পি বাই 2 এখানে মোমেন্ট ক্রিয়েট করবে কলাম থেকে, এম সি হচ্ছে পি বাই 2 টাইমস হাইট হচ্ছে এই মোমেন্ট টার্ম হচ্ছে এইচ বাই 2, তার মানে পি এইচ বাই 4 হচ্ছে এখানেও পিএইচ বাই 4। সেই জন্য দেখো এই যে কলামের বেন্ডিং মোমেন্ট এখানেও পিএইচ বাই 4 দেওয়া আছে। বাট এখানে খেয়াল করো একই সাইডে কনস্ট্যান্ট বেন্ডিং মোমেন্ট হয় নাই, মাঝখানে গিয়ে কিন্তু জিরো হয়েছে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারি যে এই যে পি বাই 2 যেটা এটা লেফট ডিরেকশনে কাজ করছে, তার মানে এই পাশে কম্প্রেশন এই পাশে টেনশন। তো আমি যদি কম্প্রেশন সাইডে পজিটিভ বেন্ডিং মোমেন্ট দেখাই তাহলে এরকম ভাবে দেখাতে হবে। অনুরূপভাবে বিমের ক্ষেত্রেও তুমি বেন্ডিং মোমেন্টটা নির্ণয় করো, দেখো এখানে এই যে বেন্ডিং মোমেন্ট এই পয়েন্টে ক্রিয়েট করবে, এই যে এই জয়েন্টে বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট করবে এই যে পিএইচ বাই 12 ফোর্স যেটা সেটা। তো পিএইচ বাই 12 এটা মোমেন্টের মান হচ্ছে পিএইচ বাই 12 টাইমস হচ্ছে এল বাই 2। এখানে বেন্ডিং মোমেন্ট হচ্ছে এম এম এট সি ফ্রম বিম, মানে এম সি ডি আমি যদি লিখি এইভাবে যদি লিখি তাহলে মোমেন্ট হয় পিএইচ বাই 12 টাইমস হচ্ছে এল বাই 2, তাহলে এল এল কেটে গেল পিএইচ বাই 4 আসে দেখো পিএইচ বাই 4। আর অবশ্যই জয়েন্টের ইকুইলিব্রিয়ামের জন্য যেহেতু একটা জয়েন্টে দেখো এই জয়েন্টটাতে শুধুমাত্র একটা বিম একটা কলাম আছে, তাহলে কলাম থেকে যে মোমেন্ট আসবে বিম থেকে সে একই ম্যাগনিটিউডের মোমেন্ট আসতে হবে বাস অপোজিট ডিরেকশনে। তাহলে দেখো কলামে আসতেছে হচ্ছে ক্লকওয়াইজ আর বিমে আসতেছে কিন্তু এন্টি ক্লকওয়াইজ বাট ইকুয়াল ম্যাগনিটিউড, ঠিক আছে। তাহলে এরা ঠিক আছে, আমার তুমি যে অ্যানালাইসিস করেছো সেটা ঠিক আছে, যদি এরা ডিফারেন্ট হতো তাহলে তোমার অ্যানালাইসিস কোথাও ভুল হচ্ছে, এটা ক্রস চেক হয়ে যেত আর কি। অনুরূপভাবে এই রাইট পয়েন্টের এখানকার বেন্ডিং মোমেন্ট আমি নির্ণয় করতে পারি, দেখো এই যে টপে টেনশন ক্রিয়েট করবে বটমে কম্প্রেশন ক্রিয়েট করবে পিএইচ বাই 2 এল এই ফোর্সটা, এবং তার ম্যাগনিটিউড আলটিমেটলি হয় যে বিমের জন্য হয় হচ্ছে পিএইচ বাই 4। অনুরূপভাবে কলামের জন্য যদি বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে চাই তাহলে এই যে পি বাই 2 টাইমস হচ্ছে এইচ বাই 2, তাহলে পিএইচ বাই 4 কলামের জন্য বেন্ডিং মোমেন্ট পেয়ে যেতাম। এটা দেখো কলামে লেফটে কম্প্রেশন ক্রিয়েট করবে রাইটে টেনশন ক্রিয়েট করবে। আর নিচের সেগমেন্টে যদি যাই তাহলে দেখো এই যে এটার জন্য এই পি বাই 2 বেন্ডিং মোমেন্ট দিবে, সেটা ক্রিয়েট করবে লেফটে টেনশন রাইট সাইডে কম্প্রেশন, এই জন্য কিন্তু এখানে এই যে ম্যাগনিটিউডের চেঞ্জ মানে সেন্সেরও চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই যে মিডল পয়েন্টে যে হিঞ্জ আমরা বেন্ডিং মোমেন্ট জিরো হবে সেটা এখানে দেখিয়েছি। আর এদের শিয়ার ফোর্স এবং অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম কিভাবে অঙ্কন করতে হয় আমি আর দেখানোর সময় পাচ্ছি না, এই জন্য আমি দেখাবো না, আমার মনে হয় তোমরা এখন নিজেরাই করে নিতে পারবে এখান থেকে। আমরা চলে যাব পার্শিয়াল ফিক্স যদি হয় তাহলে কি হবে। তো পার্শিয়াল ফিক্সিটির জন্য এই যে আমি কন্ডিশন তোমাদের বলেছি, এখন আমি আর বলবো না যে এইচ বাই 3 ডিস্টেন্স ফ্রম সাপোর্ট মানে বটম সেই ডিস্টেন্স আমরা হিঞ্জটা ধরে নেই, জাস্ট এখানে মোমেন্ট লেন্থটা এখন চেঞ্জ হয়ে গেল, মোমেন্ট টার্ম চেঞ্জ হয়ে যাবে। তো এটার এক্সাম্পলটা আমি সামনে দেখবো আর কি। আর এখন যদি ট্রাস হয়, আচ্ছা এটার এক্সাম্পলটা একটু দেখে আসি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। এখানে একটু লেখাতে আসলে ভুল আছে, এই যে দেখো এই এক্সাম্পলটা যে পার্শিয়াল ফিক্স সাপোর্ট যদি হয় তাহলে কি হবে সেটার সেটার এক্সাম্পল এখানে দেখানো।
তো এটা হচ্ছে বলাই হচ্ছে কোশ্চেনে ডিটারমাইন অ্যাপ্রক্সিমেটলি দ্য ইন্টারনাল মোমেন্ট and shear at the ends of each member of the portal frame. Assume the support A and D are partially fixed. এই যে সাপোর্ট গুলা partially fixed ধরতে বলা হচ্ছে, such that an inflection point is located at h/3 from the bottom of each column. এই বটম থেকে h/3 ডিসটেন্সে পয়েন্ট অফ ইনফ্লেকশন পয়েন্ট লোকেট করতে বলে দিচ্ছে ওরা। তো এইটার জন্য আমি একই এই যে ফিক্স সাপোর্টে যেটা ধরলাম সেইটাই ইউজ করব, শুধুমাত্র এই যে মোমেন্ট আর্ম গুলা ডিফারেন্ট হবে। এখান থেকে h/3 যদি হয় তাহলে উপরের এই অংশ হবে 2h/3, এই আর কিচ্ছু না ডিফারেন্স। তাহলে ক্যালকুলেশনে যা চেঞ্জ আনতে হয় তাই আনতে হবে। এখানে সেভাবে করে দেখানো আছে। এখানে আসলে নামগুলো লিখতে একটু ভুল করেছে। এখানে পয়েন্ট নিয়েছে হচ্ছে আমি এখানে যদি দেখাই, এটা হলো এ বি সি ডি, এটা হচ্ছে যে ই, এটা এখানে মাঝখানে যেটা হবে সেটা হলো এফ, আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে জি। তাহলে আমি যদি এই লোকেশন এইগুলো দেখাই তাহলে এটা দেখো হচ্ছে যে এটা হলো বি বেসিক্যালি, হ্যাঁ না এটা হচ্ছে ই আর জি, এটা হচ্ছে ই ই ওরা উল্টা নিয়েছে আসলে। এই যে এই রাইট সাইডের পয়েন্টটাকে নিয়েছে ই, এটাকে নিয়েছে জি, এটাকে জি বলেছে, এটাকে ই বলেছে। তুমি আমার মতো করে করতে পারো, ইচ্ছা তোমার, এটাকে জি লিখতে পারো, এটাকে ই লিখতে পারো। তাহলে সেই অনুযায়ী এখানে ক্যালকুলেশন করা আছে। আমি এক্স্যাক্টলি ফিক্স সাপোর্টের জন্য যা করেছি এখানে তাই করা লাগবে, শুধুমাত্র জাস্ট মোমেন্ট লেন্থটা চেঞ্জ হবে এখানে। সেই জন্য এই যে ম্যাগনিটিউডে কিছু চেঞ্জ আসছে, এই ছাড়া আর কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এই ছাড়া আর কোনো চেঞ্জ নাই। এখানে দেখো ঠিক সেইভাবেই সবকিছু নির্ণয় করা হয়েছে। আমি এর জন্য আর শুধুমাত্র দেখো যে মোমেন্ট টার্ম চেঞ্জ হওয়ায় এই যে এই টার্ম গুলো মোমেন্টের ম্যাগনিটিউড গুলো ডিফারেন্ট হয়ে গেছে। ঠিক আছে, এগুলা তো এই যে মোমেন্ট লেন্থ বা মোমেন্ট টার্ম ডিফারেন্ট হওয়া হবে, এটা তোমরা নিজেরাও বুঝতে পারতেছো। তো এটা এটা আমি আর ইন ডিটেইলসে যাচ্ছি না, এখানে দেওয়া আছে আমার কাছে লেকচার নোট, চাইলে আমি তোমাদের দিয়ে দিতে পারবো, তোমরা একটু দেখে নিও। আমি এখন আসলে একটা ট্রাস হলে কি হবে, এই পোর্টাল ফ্রেমে যদি টপ গার্ডার না হয়ে টপটা যদি কোনো একটা ট্রাস হয় তাহলে এটা অ্যানালাইসিস করব কিভাবে সেটা দেখে আমাদের ক্লাস আজকে শেষ করব। When a portal is used to span large distances, a truss may be used in place of the horizontal girder. Such a structure is used on large bridges and as transverse bends for large auditoriums and mill bends. তো অডিটোরিয়ামে দেখবা উপরে হয়তো সিলিং এর কারণে দেখা যায় না, বাট অনেক অনেক কনভেনশন সেন্টারে যেখানে লার্জ স্প্যানের প্রয়োজন হয় সেখানে এরকম গার্ডার যদি দেওয়া হয় আনইকোনমিক্যাল হয়, সেখানে আমরা বিম দিতে ট্রাস দিতে পারি। তো আমরা এখানে পড়ে যাই। A typical example is shown in figure 710A. এই যে এখানে ফিগারটা দেখানো আছে দেখো, এই পাশে দুইটা কলাম আমরা ইউজ করেছি, দুই পাশে দুইটা কলাম ইউজ করেছি, আর এখানে বিম না ইউজ করে এখানে যে ট্রাস ফর্ম ইউজ করেছি। এবং এটা ডিফ্লেক্টেড শেপ কিরকম হবে আন্ডার ল্যাটারাল লোড টি এট দ্য টপ লেফট কর্নার, সেটাও এখানে দেখো দেখানো। তো এখানে কিছু অ্যাজাম্পশন করা হবে, সেই অ্যাজাম্পশন গুলা কি কি সেটা আমরা একটু পড়ে দেখব। In all cases, the suspended truss is assumed to be pin connected at its points of attachment to the columns. তাহলে ট্রাস গুলাকে আমরা যে কলামে কানেক্ট করতেছি এই কানেকশন গুলা কি কানেকশন ধরবো, পিন কলাম। যে কোনো ক্ষেত্রেই এরকম যদি আমরা কানেকশন করি অ্যাপ্রক্সিমেট অ্যানালাইসিসে এই কানেকশন গুলা ধরবো হচ্ছে পিন কানেকশন। রিমেম্বার, ট্রাসে আমরা কিন্তু পিন কানেকশন করি এবং ট্রাসে যে সাপোর্ট সেটাকেও সাধারণত এই যে ভিটামিনের ট্রাস যদি করতে হয় তাহলে পিন সাপোর্ট ধরতে হবে আর কি। Furthermore, the truss keeps the columns straight within the region of the attachment when the portal is subjected to a side sway delta as shown in figure 710B. এই যে এই পার্টটুকু দেখো, এই যে যে ট্রাস কলামের যে পার্টে আসলে আমি অ্যাটাচ করতেছি সেই পার্টটা স্ট্রেট থাকবে আমি ধরবো। তাহলে তাহলে কলামের যে পার্ট পর্যন্ত, কলামের বটম লেভেল পর্যন্ত, বটম যে লেভেল পর্যন্ত আমার আসলে এই ট্রাসের এলিমেন্ট অ্যাটাচ করা হবে সেইগুলো থাকবে হচ্ছে রিজিডলি কানেক্টেড আমি বলবো আর কি কলাম, এবং সেটা থাকবে স্ট্রেট। তো ম্যাক্সিমাম ডিফ্লেকশন যেটা ঘটবে কলামে সেটা আমরা ধরবো হচ্ছে দেখো এই যে দেখানো আছে এই বটম অফ দ্য ট্রাস কানেকশন। ঠিক আছে,
Consequently, we can analyze trust portals using the same assumptions as those used for simple portal frames. তাহলে এইটাকে আসলে দেখো এখানেই অ্যাজাম্পশন গুলা করা হয়ে যাচ্ছে। আর দুইটা অ্যাজাম্পশন আমরা যা করেছি এই যে ফিক্স কানেকশনের জন্য, এই কলামের জন্য যেগুলা করেছি, যে কলামের মিড হাইট আসলে হবে। এখন আমার কলামের হাইট কোনটা নিচ্ছি খেয়াল করো, হাইট নিচ্ছি কিন্তু এই যে এইটুকু, যে এখানে আসলে ট্রাসের বটম জয়েন্ট শেষ হয়েছে সেই পর্যন্ত হাইট যেটা সেটাকে নিচ্ছে হচ্ছে এইচ। তো যদি ফিক্স সাপোর্ট হয় তাহলে নিশ্চয়ই হিঞ্জ হবে, অ্যাজিউমড হিঞ্জ যেগুলো সেগুলো হবে বটম মোস্ট থেকে h/2 ডিস্টেন্সে। আর যদি পার্শিয়াল ফিক্স হয় তাহলে এর h/3 তে। এরকম করে তুমি ডিজাইন করতে পারো। তো তুমিও আসলে ফাউন্ডেশন সিস্টেম কিরকম সেটার উপরে ডিপেন্ড করে রিয়েল স্ট্রাকচার যখন ডিজাইন করবে, ডিজাইনারই কিন্তু আসলে ফাউন্ডেশন টাইপও সিলেক্ট করবে। সো এখানে আসলে ফিক্স ধরবে নাকি হিঞ্জ ধরবে সেই অনুযায়ী কিন্তু তোমাকে ডিজাইন করতে হবে ইকোনমিক্যাল এবং সেফ ডিজাইনের জন্য। ফর পিন কানেক্টেড ফর পিন সাপোর্টেড কলামস অ্যাজিউম দ্য হরাইজন্টাল রিঅ্যাকশন শিয়ার আর ইকুয়াল। আমরা মনে হয় এই কথাটা আসলে অলরেডি প্রুফ করে আসছি। তাহলে খেয়াল করে দেখো, ফিক্স সাপোর্ট হোক আর পার্শিয়ালি ফিক্স সাপোর্ট হোক আর রিজিড সাপোর্ট হোক, দেখো কলাম গুলাতে আসলে শেয়ার ফোর্স হয় টোটাল যে ল্যাটারাল রেজিড ফোর্স আছে তার হাফ হাফ। এখানেও খেয়াল করে দেখো কলামের যে শেয়ার ফোর্স আসছিল p/2 এটাতেও p/2 আসছে, দেখো খেয়াল করে। অনুরূপ ভাবে ফিক্স সাপোর্টের জন্য আমরা করলাম, তখনও কিন্তু এই যে কলামের শেয়ার ফোর্স আসছে p/2 তার মানে সাপোর্ট রিঅ্যাকশন p/2 আসছে। তো এটা একটা অ্যাজাম্পশন করা যেতে পারে, যদি কলামের স্টিফনেস সেম থাকে এবং কলামের হাইটও যদি সেম থাকে তাহলে ল্যাটারাল লোড যা আসে তার অর্ধেক এক কলামে যায়, অর্ধেক আরেক কলামে যায়। তার মানে সাপোর্ট রিঅ্যাকশন যে দুইটা হরাইজন্টাল আসে সেটা দুইটাই ইকুয়াল ম্যাগনিটিউডে দুইটা কলামে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তো এখানে সেই অ্যাজাম্পশনটা সেটাই আমরা যেটা প্রুফ করেছি সেটাই এখানে বলে দিচ্ছে যে দুই কলামে আসলে ইকুয়াল। এই যে এই এইচ জয়েন্টে পি ফোর্স যেটা সেটার এই জয়েন্টে আসলে দেখো p/2 সাপোর্ট রিঅ্যাকশন, এক কথায় এই জয়েন্টে অথবা এই সাপোর্টে যেখানেই দেখাও p/2 কাজ করতেছে আলটিমেটলি। তো এটাও একটা মানে অ্যাজাম্পশন থেকে আসলে প্রুফ করে আমরা দেখে আসছি। এখন এটাকেই আমরা মেইন একটা অ্যাজাম্পশন হিসেবে ফার্দার ক্যালকুলেশনে যেতে পারি। For fixed supported columns, assume the horizontal reaction are equal and in inflection point occurs on each column measured half midway between the base of the column and the lowest point of the truss member connection to the column. তো এটা আমি এক্সপ্লেন করেছি যে ট্রাসের লোয়েস্ট পয়েন্ট আর হচ্ছে যে কলাম মানে সাপোর্টের টপ এর মাঝে যে ডিসটেন্স তার মিডল ডিসটেন্সে হবে হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট যদি সাপোর্টটা ফিক্স কানেকশন হয়। আর যদি পার্শিয়ালি ফিক্সড হয় তাহলে এই যে h/3 ডিসটেন্সে কলামের বেজের থেকে, বেজ মানে হচ্ছে সাপোর্ট থেকে h/3 ডিসটেন্সে হিঞ্জ পয়েন্ট হবে যদি পার্শিয়ালি ফিক্স সাপোর্ট হয়। তো এর একটা এক্সাম্পল আমরা এখন দেখে আমাদের ক্লাস শেষ করব আজকের। এর এক্সাম্পলটা এখানে দেখাচ্ছি আমি। এটার তোমাকে এরকম ভাবে বলে দেওয়া হলো ডিটারমাইন দা, অথবা এরকম ভাবে বলা হলো যে শো অ্যাক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য ফলোইং স্ট্রাকচার এরকম ভাবে বলা হলো। ব্র্যাকেটে বলে দেওয়া হলো ইউজিং অ্যাপ্রক্সিমেট মেথড এই কথাটা শুধু বলে দেওয়া হলো। তাহলে যা করতে হবে সেটা হলো তোমাকে প্রথম ডায়াগ্রামে আমি প্রথম এক্সাম্পলে যেটা দেখিয়েছি যে অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এরকম অঙ্কন করে দেখাতে হবে, এখানেও তাই। আর ট্রাস পার্ট যেটুকু আছে, ট্রাস পার্ট গুলো আসলে পিন কানেক্টেড হয়, ট্রাসে শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্স আসবে। তো ট্রাস পার্টে শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্সই দেখাতে হবে, এটাতে কোনো শিয়ার ফোর্সও আসবে না, ট্রাসের মেম্বার গুলোতে আর কি বেন্ডিং মোমেন্টও আসবে না। তো এটার অ্যানালাইসিস আমরা কিভাবে শুরু করব? এখানে প্রবলেম স্টেটমেন্টটাতে বলা হচ্ছে determine by approximate methods the forces acting in the members of the Warren portal shown in figure 711a। এইটাই হচ্ছে ফিগার 711, তার এটা হলো এ ফিগার। আর তো এই ফিগারে রিয়েল স্ট্রাকচারটা দেখানো আছে। এখন এইটা অ্যানালাইসিস করে তোমাকে কলামের অ্যাক্সিয়াল ফোর্স, শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট যেমন বের করতে হবে, সাপোর্ট রিঅ্যাকশনও বের করতে হবে। আবার এই যে পোর্টাল ওয়ারেন যে ট্রাস্টটা, এই যে ওয়ারেন ট্রাস্ট ব্যবহার করা হয়েছে সেইটারও মেম্বার ফোর্স বের করে তোমাকে বলতে হবে। তো এটার জন্য ওই যে অ্যাজাম্পশন আমরা যা করলাম সেগুলা বের করে নিব। টোটাল হাইট বলা আছে
7.7 মিটার প্লাস হচ্ছে 2 মিটার। তো আমরা হিঞ্জ পয়েন্ট কোথায় হবে? নিশ্চয়ই 7 মিটারের ঠিক মাঝখানে। খেয়াল করো, এই টপের 2 মিটার কিন্তু আমরা নিব না। এই যে ট্রাসের জয়েন্টের যে বটম লেভেল, তার থেকে যে কলাম নিচ পর্যন্ত যে কলামের হাইট, সেইটার মিডিলে আসলে যেহেতু ফিক্সড কানেকশন বলা হচ্ছে, আমরা এখানে দেখেও বুঝতেছি যেটা ফিক্সড কানেকশন। এরকম শেড করে দেওয়া মানে এই বই আসলে এটাই ফিক্সড কানেকশন নেওয়া হয়। তো এই ফিক্সড কানেকশন যেহেতু আছে বেজে, তাহলে নিশ্চয়ই মিড হাইটে, কলামের মিড হাইটে হচ্ছে হিঞ্জ পয়েন্ট হবে। আর এই এখানে যেহেতু গার্ডার নাই, ট্রাস আছে, তাহলে ট্রাসের কিন্তু অ্যাজাম্পশনের প্রয়োজন হচ্ছে না। কিন্তু ট্রাসের অ্যাজাম্পশনে আমরা এটা ধরে নিয়েছি যে ট্রাস গুলা যে কলামে কানেক্ট করব, সেই কানেকশন গুলা হচ্ছে পিন। তাহলে কলামে এই যে কলাম আর ট্রাসের যে কানেকশন, সেই কানেকশন গুলা পিন। এবং ট্রাসের যে ইন্টারনাল হিঞ্জ আছে, তোমরা জানো যে ট্রাস ফর্মে আসলে আমরা অ্যাজিউমই করি এবং ধরেও নেই যে এগুলা হচ্ছে পিন কানেকশন। পিন তার মানে ট্রাস্ট মেম্বার গুলোতে শুধুমাত্র অ্যাক্সিয়াল ফোর্স ডেভেলপ করতে পারবে, কোনো শেয়ার ফোর্সও আসবে না, কোনো বেন্ডিং মোমেন্টও আসবে না। তো এটার অ্যানালাইসিসের জন্য আমরা কোন মেথডে অ্যাপ্রোচ করব, কিভাবে অ্যাপ্রোচ করব একটু পড়ে যাই। দ্য ট্রাস পোর্শন BCFG অ্যাক্টস অ্যাজ এ রিজিড ইউনিট। দেখো খেয়াল করে, BCFG, এই যে BCFG এই পার্টটা, এই ট্রাস পোর্শন, এটা একটা রিজিড পার্ট হিসেবে কাজ করে, সেটা আমরা ধরে নিচ্ছি। Since the supports are fixed, a point of inflection is assumed to exist at 7/2, 3.5 meter above A and I. A হচ্ছে left support, I হচ্ছে right support, and equal horizontal reactions or shear act at base of the columns. That is summation Fx equal to 0 যদি করি, তাহলে total shear V equal to 40 by, মানে shear at each column বা support reaction at each column, each support হবে 40/2, that means 20 কিলোনিউটন। তো দেখো যে টোটাল 40 কিলোনিউটন ফোর্স, তার অর্ধেক রিয়াকশন হবে এখানে। আমি যে একটু আগে মানে আমরা প্রুফ করে আসছি, আর এখন সেটাকে ডিরেক্টলি লিখে দিতে পারি। Ax equal to 20 কিলোনিউটন, 40 কিলোনিউটনের হাফ। অনুরূপভাবে এখানে Ix যেটা হবে, এবং এটা অবশ্যই লেফট ওয়ার্ড কাজ করবে যেহেতু 40 কিলোমিটার রাইট ওয়ার্ড কাজ করছে। Ix যেটা, সেটাও দেখো এই যে 20 কিলোনিউটন লেফট ওয়ার্ড কাজ করবে। এই যে এই রাইট ফিগারে, বি ফিগারে আসলে দেখানো আছে, দেখো বি ইকুয়াল টু Ax যেটা, সেটাই হচ্ছে যে 20 কিলোনিউটন। অনুরূপভাবে Ix যেটা, সেটাও এখানে দেখানো আছে যে বি ইকুয়াল টু 20 কিলোনিউটন। তো এইটাই কিন্তু কলামের শেয়ার ফোর্স, লেফট কলামের শেয়ার ফোর্স, রাইট কলামের শেয়ার ফোর্স। দেখো বি যেটা সেটা, তার মানে Ax যেটা, সেটাই হচ্ছে কলামের শেয়ার ফোর্স আর কি। তো তাহলে এই হিঞ্জের মাঝখানেও, এই যে এখানে হিঞ্জ যেটা, সেটার এই মাঝখানে আর কোনো এক্সটার্নাল ফোর্স না থাকায় নিশ্চয়ই ফোর্স 20 কিলোনিউটন হবে। তাহলে এই জয়েন্টেও ওই যে 20 কিলোনিউটন, 20 কিলোনিউটন, এটা অ্যাজাম্পশনই কিন্তু আবারও দেখো সাপোর্ট রিঅ্যাকশন যা, এই মিডল পয়েন্টের কলামের শেয়ার ফোর্সও তাই। তো কলামের শেয়ার ফোর্স টপে, এখানে শেয়ার ফোর্স, যেহেতু সাপোর্ট রিঅ্যাকশন এদিকে কাজ করবে, তাহলে নিশ্চয়ই এটাও এখানে কাজ করবে এদিকে, এদিকে কাজ করবে। এরকম ভাবে আমরা দেখাতে পারি। দুই ভাবেই তুমি আগাতে পারো, অথবা এক্স্যাক্টলি ওই মেথডে আমরা যেটা করেছি সেটাই অ্যানালাইজ করতে পারো আর কি। তো এইভাবে আমরা করে দেখো, তাহলে বি, এই ভিও পেয়ে গেলাম, এই ভিও পেয়ে গেলাম। অথবা তুমি এইটা না করেও ডিরেক্টলি জাস্ট এই উপরের হাফের যদি ইকুইলিব্রিয়াম করে সামেশন অফ মোমেন্ট এট, আমি এখানে নাম দিলাম হচ্ছে ABCDEFG পর্যন্ত হয়ে গেছে, আই পর্যন্ত হয়েছে, এটা দিলাম জে, এটা দিলাম কে। তাহলে এই জে আর হচ্ছে কেও আছে নাকি, কে আর হচ্ছে কে, জে আর কে, এরাও কে লিখেছে যে কে, আর এটা হচ্ছে যে জে। তো সামেশন অফ মোমেন্ট এট জে কে যদি নাও, তাহলে তুমি দেখো এই যে এন এর ভ্যালুটা পেয়ে যাবে। অনুরূপ ভাবে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স করলে এখানকার এন এর ভ্যালু পেয়ে যাবে, এবং এই এন এর ভ্যালু কত আসছে সেটা এখানে আসলে নির্ণয় করে নাই, নাকি করেছে? করেছে, নিচে দেখো, দেখো করেছে। আপার পোর্শন অফ দ্য কলাম, এটা করে এই যে করেছে মোমেন্ট এট জে নিয়েছে, মোমেন্ট এট জে নিয়েছে, এক্স্যাক্টলি আমি যা করতে যাচ্ছিলাম সেটা এখানে করা আছে। দেখো এই যে পয়েন্টে, কে পয়েন্টে মোমেন্ট নিলাম, এরা আসলে যে পয়েন্টে নিয়েছে। তো যেটাই নাও না কেন, দেখো এই এই কে পয়েন্টে যদি বেন্ডিং মোমেন্ট নেই, তাহলে এখানে এই যে এই যে যে ওয়াই যেটা আর কি, যে ওয়াই যেটা, তার মানে এখানকার অ্যাক্সিয়াল ফোর্স এন ধরেছে, নরমাল ফোর্স এন, এন দ্বারা নরমাল ফোর্স বুঝিয়েছে, যেটা আসলে অ্যাক্সিয়াল ফোর্স। তাহলে এন টাইমস এই ডিসটেন্স, এই যে হরাইজন্টাল ডিসটেন্স, এটা হচ্ছে কত?
টোটাল দেখো 8 মিটার, তাহলে n টাইমস 8 ইকুয়াল টু এই যে এখানকার যে শেয়ার ফোর্স দেখো, না না সরি 40 টাইমস হচ্ছে এই যে এই ডিসটেন্সটুকু, এই ডিসটেন্স হয় 3.5 মিটার প্লাস আরো 2 মিটার 5.5 মিটার। তো দেখো তাই করেছে কি 40 টাইমস 5.5 এই যে, এবং সেটা হচ্ছে মাইনাস প্লাস n টাইমস হচ্ছে 8 ইকুয়াল টু 0, তাহলে n ইকুয়াল টু এই যে 27.5 কিলোনিউটন পেয়ে গেছো। আর এটা যদি এই যে দেখো যেহেতু একটাই পোর্টাল ফ্রেম, তাহলে এই লেফট সাপোর্টে যদি যেহেতু এই ফোর্সটা আসলে লেফট টু রাইট ওয়ার্ড আছে, তাহলে এখানে নিশ্চয়ই এই এইটাতে কাজ করবে লেফট ডাউনওয়ার্ড, তাহলে নিশ্চয়ই বটমটা আপওয়ার্ড, নিশ্চয়ই এটা ডাউনওয়ার্ড, ইকুয়াল ম্যাগনিটিউডেরই হবে। আমরা মোটামুটি উপরের অ্যানালাইসিস থেকে এতটুকু বুঝে গেছি। তাহলে অপোজিট ডিরেকশনে হবে তার ইকুয়াল ম্যাগনিটিউডের, বাট অপোজিট ডিরেকশনে, রাইট সাইডের কলামে। তাহলে এই লেফট সাইডের কলামে ডাউনওয়ার্ড ছিল, তাহলে রাইট সাইডের কলামে আপওয়ার্ড হয়েছে। তাহলে এই তার নিচের জয়েন্ট, নিচের এলিমেন্টের একই জয়েন্টে অপোজিট সেন্সে কাজ করবে। আর এটা তাহলে এই যে এখানে দেখো n ইকুয়াল টু ম্যাগনিটিউড একই, জাস্ট ডিরেকশন গুলো দেখো খেয়াল করে। তাহলে আমি এই যে এখানকার ভি জানি, এন ও জানি, এখন এম কত নির্ণয় করব। তো লেফট সাপোর্ট যেহেতু ফিক্স সাপোর্ট, দেখো এই যে ফিক্স সাপোর্টের এখানে মোমেন্ট যা হবে এখানেও সেই একই মোমেন্ট হবে, তো দুইটার জন্য একটা নির্ণয় করেছে। তো তুমি আসলে কি করতে পারো, এই যে কোনো একটা সেগমেন্টের এই যে এইটার আসলে এখন দেখো ইকুইলিব্রিয়াম করে ফেলতে পারো। এখানে 20 কিলোনিউটন রাইট ওয়ার্ড কাজ করছে, এখানে এন কাজ করছে জানো, তাহলে এখানে মোমেন্ট কতটুকু এম কাজ করবে, এম ইকুয়াল টু হবে হচ্ছে, এম ইকুয়াল টু হবে এই যে 20 টাইমস এই মোমেন্ট টার্ম 3.5 মিটার, তাহলে 20 টাইমস 3.5 করলে যা আসে 70 কিলোনিউটন মিটার, সেটাই হচ্ছে তোমার এখানকার মোমেন্ট। তো এভাবে আমরা দেখো তাহলে কলাম গুলার মোমেন্ট নির্ণয় করে ফেললাম। আবারও বলছি ক্যালকুলেশন শর্ট করে ফেলতে হবে আস্তে আস্তে, যতই তুমি এফিশিয়েন্ট হবা এক্সপার্ট হয়ে যাবা তখন ক্যালকুলেশন কম করে তোমাকে সব ভ্যালু দেখাতে হবে। এই যে এই মোমেন্ট যত হবে এই মোমেন্টটা কিন্তু তত হবে, এই জন্য এখানে জাস্ট শুধুমাত্র এম এম লিখেছে, এন এর ভ্যালু সব জায়গায় সেম থাকবে কিন্তু সেন্স গুলো ডিফারেন্ট হবে, সেই জন্য ডিফারেন্ট সেন্সে দেখিয়েছে। তো এভাবে আমি কলামের দেখো সাপোর্টের শেয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং মোমেন্ট সবই পেয়ে গেলাম দুইটা ফিক্স সাপোর্টের। এখন আমার বাকি আছে শুধুমাত্র, তাহলে আমি এর থেকে আসলে কলামের অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে যাচ্ছি, কলামের এই যে ভার্টিক্যাল রিঅ্যাকশন যেটা সেটাই কিন্তু তার অ্যাক্সিয়াল ফোর্স, অনুরূপভাবে এখানে হরিজন্টাল রিঅ্যাকশন যেটা পেয়েছি সেটাই কিন্তু কলামের শেয়ার ফোর্স, রাইট সাপোর্টেরও কলামের শেয়ার ফোর্স আমি পেয়ে গেছি। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। এখন আসো আমার যে ট্রাস পার্ট আছে সেই ট্রাস পার্টের যে এলিমেন্ট গুলো তাদের ফোর্স কত, এই যে সিডি বিডি বিএইচ এরকম যতগুলো এলিমেন্ট আছে তাদের ফোর্স গুলো কত কত হবে সেইটা নির্ণয় করার জন্য। তো আমি এই যে এখানে যে ট্রাসটা করলাম দেখো এখানে এন ফোর্স যেটা কাজ করেছে সেটা হচ্ছে আমার একটা সিম্পল ওয়ারেন্ট ট্রাস, যার এখানে আমার এরকম এন ফোর্স কাজ করতেছে, আমি সেটা কনসিডার করতে আসলে পারি কি পারি না, সেটা করাচ্ছে আমার জন্য ওয়াইজ হচ্ছে এই কলাম কানেকশনটাকে এখানে আসলে ধরে হিঞ্জ রেখে তারপরে টোটালি অ্যানালাইসিস করা। আমরা একটু দেখি যে ওরা কোন ভাবে করেছে, যেটা করলে সহজে করা যাবে। এই যে দেখো ফ্রি বডি সি তে দেখো, ফ্রি বডি সি এই যে এই ডায়াগ্রামটাতে দেখানো আছে, আমরা এই কলামের সাথে এটা কানেকশন রেখেছি, বাট হিঞ্জ কানেকশন রেখে এইটার ফ্রি বডি নিয়ে আসলে এখান থেকে মেম্বার ফোর্স বের করা সম্ভব ইউজিং দিস মেথড, দ্য মেথড অফ সেকশন। ট্রাস অ্যানালাইসিসের যে সেকশন মেথড আছে, জয়েন্ট মেথড আর সেকশন মেথডে, এখানে আমরা দুই মেথড ইউজ করব। দেখো প্রথমে আমরা সেকশন মেথডটা ইউজ করছি, ফিগার 711C এই সেকশনে we can now proceed to obtain the forces in members CD, BD and BH. CD, BD and BH এলিমেন্ট গুলো আমরা একটু দেখে আসি। CD, BD and BH তার মানে আমি কাটবো আসলে এই যে এই বরাবর এরকম সেকশন, এই বরাবর একটা সেকশন নিব যাতে এই তিনটা এলিমেন্ট কাটা যায়। কেটে শুধুমাত্র এই লেফট পার্টটুকু আমি কনসিডার করব, তাহলে আমি এই তিনটা মেম্বারে ফোর্স পেয়ে যাব। অনুরূপভাবে রাইট সাইডটা এরকম ভাবে কাটবো, তাহলে আমি ইএফ এই ইজি আর হচ্ছে এইচজি এই মেম্বার গুলোর ফোর্স পেয়ে যাব। রাইট সাইড কেটে রাইট সাইডের এখানে কনসিডার করব, আর একবার হয়তো এই যে জাস্ট এই জয়েন্টটা নিলেই তখন আমি এই দুইটা মেম্বারের ফোর্স পেয়ে যাব, আর ডি মেম্বারের ফোর্স আমি পেয়ে যাব দেখো আরেকটা জায়গায় জয়েন্ট নিলে। তো মোট দুইটা জয়েন্ট করতে হবে আর হচ্ছে দুইটা সেকশন করতে হবে আমার। দেখো তো এই লেফট সেকশনের আগে যদি আমি ফ্রি বডি করে তার ইকুইলিব্রিয়াম করতে চাই, এখন এখানে দেখো সামেশন অফ হরাইজন ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলাম,
এখানে যে দেখো এই ফোর্সটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস ফোর্স করছে, সেজন্য এখানে লিখেছে নেগেটিভ। আপওয়ার্ড ফোর্স পজিটিভ ধরেছি আমরা। এই যে তো -27.5 প্লাস ভার্টিক্যালি আপওয়ার্ড কাজ করতেছে, এই যে এফবিডি যেটা তার হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট, সেটা হবে এফবিডি সাইন 45 ডিগ্রি। দেখো সেটাই নিয়েছে, এফবিডি সাইন 45 ডিগ্রি। আমার বিশ্বাস তোমরা কম্পোনেন্ট ফোর্স করতে পারো, ফোর্স রিজলিউশন করতে পারো আর কি। ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে দেখো আমি বিডি এলিমেন্টের অ্যাক্সিয়াল ফোর্স পেয়ে গেলাম, এবং এটা আমি টেনশন ধরেছিলাম, পজিটিভই আসছে, তাহলে টেনশনই আসলো। এখন যদি দেখো সিডি এফসিডিও অজানা, এফবিএইচ ও অজানা, তো আমি যদি ডি পয়েন্টে বেন্ডিং মোমেন্টটা নেই, তাহলে ডি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নিলে ডি পয়েন্টে যে দুইটা ফোর্স আসছে সেই দুইটা জিরো হয়ে যাবে, বিএইচ ভ্যালুটা পেয়ে যাব। দেখো খেয়াল করে, ডি পয়েন্টে যখন বেন্ডিং মোমেন্ট নিলাম, ডি পয়েন্টের রেসপেক্টে এফবিএইচ টা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দেয়, অ্যান্টি ক্লকওয়াইজটা আমরা পজিটিভ ধরেছি, সেজন্য এফবিএইচ টাইমস হচ্ছে এই যে এই মোমেন্টাম দেখো 2 মিটার। আর এই ডি পয়েন্টের রেসপেক্টে 40 কিলোনিউটন সেটা কোনো মোমেন্ট ক্রিয়েট করতে পারে না, কিন্তু ডি পয়েন্টের রেসপেক্টে এই যে 20 কিলোনিউটন সেটা ক্লকওয়াইজ মোমেন্ট ক্রিয়েট করে, যে জন্য এখানে মাইনাস দিয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরেছি, তাহলে ক্লকওয়াইজ মাইনাস হবে 20 টাইমস হচ্ছে এই যে মোমেন্টাম 2 মিটার প্লাস 3.5 মিটার 5.5 মিটার। অনুরূপভাবে ডি পয়েন্টের রেসপেক্টে যে 27.5 কিলোনিউটন সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিবে, যেটাকে আমরা ধরবো, যেটাকে আমরা নিব পজিটিভ আকারে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট আমি এখানে পজিটিভ করেছি, এবং সেটার ম্যাগনিটিউড হচ্ছে 27.5 টাইমস হচ্ছে এই যে ডিসটেন্সটা দেখো 2 মিটার দেওয়া আছে। তো এইভাবে আমি তাহলে দেখো এফবিএইচ পেয়ে গেলাম, এবং এফবিএইচ এর ভ্যালু পেয়েছি পজিটিভ, তার মানে যে সেন্সে টেনশন ধরেছি আমি টেনশনই পেয়ে গেলাম, যে জন্য যে টি লিখেছে দেখো, টি মিন্স টেনশন, সি মিন্স কম্প্রেশন। এখন যদি এই বি পয়েন্টে বেন্ডিং মোমেন্ট নেই, আমি বি পয়েন্টের রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট নিলে দেখো এই যে 27 কিলোনিউটন সেটা জিরো হয়ে যায়, এফবিডি জিরো হয়ে যায়, এফবিএইচ জিরো হয়ে যায়, তাহলে এফসিডি পাওয়া সম্ভব। তো সেক্ষেত্রে এই যে দেখো বি পয়েন্টের রেসপেক্টে বেন্ডিং মোমেন্ট নিয়ে এফসিডি এর ভ্যালু পেয়ে গেলাম, এবং এটা আমি ধরেছিলামই কম্প্রেশন, এবং আসছেও দেখো কম্প্রেশন। তাহলে এভাবে আমি দেখো এই তিনটা এলিমেন্টের ফোর্স পেয়ে গেলাম। এখন আগের আবার আমি একটু আগে যা বলে আসছি, যে এই বরাবর সেকশন নিয়ে আমি যদি এখন রাইট সাইড কনসিডার করি, তাহলে ইএফ ইজি এবং এইচজি এই এলিমেন্ট গুলার ফোর্স পেয়ে যাব। তো সেটা এখানে আর দেখানো হয় নাই, বাট বলা হচ্ছে যে করে দেখো, তুমি নিজেই করে দেখো। ইন এ সিমিলার ম্যানার শো দ্যাট দ্য উই অন অবটেইনস দ্য রেজাল্টস অফ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম অফ কলাম এফজিআই কলাম, শোন ইন ফিগার, এখানে ফিগারও দেখানো আছে, এই যে এফজিআই কলাম দেখো, এই পয়েন্টটা হচ্ছে এফজিআই কলামের এই ফ্রি বডি তুমি যদি নিয়ে ফেলো, তাহলে যে ফোর্স গুলো আসে সেগুলো নির্ণয় করে দেখাও। এই যে 27.5 কিলোনিউটন, 38.9 কিলোনিউটন, আর এখানে যে 35 কিলোনিউটন, এগুলা যে আসে এটা তুমি নির্ণয় করে দেখাও। ঠিক আছে, তো এটা নিজেই করে নিতে পারো, আমিও এখানে করতে পারি, বাট সময় নষ্ট করব না, শুধু শুধু লিখে ইউজিং দিস ভ্যালুস there is results, we can now find the force in each of the other truss members of the portal using method of joints. তাহলে আমরা এই দুইটা সেকশন নিচে, দুইটা সেকশন নিয়ে at least 6টা মেম্বারের ফোর্স আমার বের হয়েছে। তাহলে দেখো খেয়াল করে, আমি এখানে এই যে লেফট সাইডের 3টা মেম্বার, রাইট সাইডে 3টা মেম্বারের ফোর্স পেয়ে গিয়েছি। এখন আমার মাঝখানের এই যে ডিইএইচ, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, সেই ট্রায়াঙ্গেলের 3টা এলিমেন্টের ফোর্স আমি এখনো জানি না। তো এই দুইটার ফোর্স বের করতে হলে আমি দুইটা জয়েন্ট নিব, একবার জয়েন্ট নিব আইদার ডি তে অথবা ই তে, আর একবার জয়েন্ট নিব হচ্ছে এইচ এ। সেকশন নিলেও পারো, সেকশনও নিতে পারো, বাট এখানে জয়েন্ট নিয়েছে। দুইটা মেথডেরই যে ইউজ করা যায় একই সলিউশনে, সেটাও দেখিয়েছে তোমাদের। অনেকে হয়তো এমন মনে করতে পারো যে আমি মনে হয় জয়েন্ট মেথড ইউজ করলে সেকশন মেথড এইখানে আর ইউজ করতে পারবো না, দ্যাটস রং। জয়েন্ট মেথড এবং সেকশন মেথড দুইটাই কনভেনিয়েন্টলি তুমি একই প্রবলেমে ইউজ করতে পারো, সেটার দেখানোটা এখানে আর একটা উদ্দেশ্য আমার মনে হয়। কিন্তু তুমি এই বরাবর আরেকটা সেকশন নিয়েও কিন্তু এই বাকি মেম্বারের ফোর্স নির্ণয় করতে পারো, অথবা টোটালটাও কিন্তু জয়েন্ট মেথডে করা সম্ভব হতো। তো এখানে আমরা এখন বাকিটা জয়েন্ট মেথডে করব, তার জন্য দেখো এই যে এখানে ডি জয়েন্ট যেটা, সেইটা এখানে দেখানো হচ্ছে ই ফিগারে, জয়েন্ট ডি। জয়েন্ট ডি তে তাহলে আমি সিডি ফোর্সটা জানি, তারপরে হচ্ছে বিডি ফোর্সটাও অলরেডি জানি, জানি না কি কি, সি
ডিই ফোর্স আর হচ্ছে যে ডিএইচ ফোর্স, এই ফোর্স দুইটা জানি না, এফডি জানি না, এফডিএইচ জানি না, এইটাও জানি এটাও জানি। দেখো তো এখানে জয়েন্ট নিয়ে সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু 0 করো, তার মানে জয়েন্ট এট ডি, এই যে এখানে দেখো জয়েন্ট ডি ফিগার 711 ই, সামেশন অফ হরাইজন্টাল ফোর্স ইকুয়াল টু যদি করি তাহলে আহ, তার আগে আমার মনে হয় ভার্টিক্যাল ফোর্স নেওয়াটা ওয়াইজ হবে, কারণ ভার্টিক্যাল ফোর্স হলে একটা আননোন থাকে, দেখো এই জন্য ভার্টিক্যাল ফোর্সটা প্রথমে নিয়েছে। জয়েন্ট মেথডে এখানে ভার্টিক্যাল ফোর্স হলে একটা আননোন, তার মানে একটা ভ্যালু বের করা সম্ভব। হরাইজন্টাল নিলে দেখো হরাইজন্টালি দুইটাই তখন কম্পোনেন্ট চলে আসে, দুইটা আননোন আসলে আমাদের হলে ইকুয়েশন থেকে ভ্যালু আসবে না, বাট আগে পরে লিখলে আলটিমেটলি ক্যালকুলেশন এক লাইন হয়তো বেশি কম হবে আর কি। এই তো আমি হরাইজন্টাল ভার্টিক্যাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলাম, এই যে এফডিএইচ এর ভার্টিক্যাল কম্পোনেন্ট আপওয়ার্ডস কাজ করবে, যার ম্যাগনিটিউড হবে এফডিএইচ টাইম sin 45 ডিগ্রি, ভার্টিক্যালি আপওয়ার্ডটাকে পজিটিভ নিয়েছি সেজন্য এটা প্লাস, আর এই যে 38.9 কিলোনিউটনের যে ভার্টিক্যাল কম্পোনেন্ট 38.9 টাইম sin 45 ডিগ্রি, সেটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস কাজ করবে সেজন্য এটা মাইনাস। তাহলে এখান থেকে আমি এফডিএইচ এর ভ্যালু পেয়ে গেছি 38.9 কিলোনিউটন, যেটা আসলে এই দেখো এখানে কম্প্রেশন দেখিয়েছিলাম পজিটিভ আসছে, তার মানে এটা কম্প্রেশন। অনুরূপভাবে হরাইজন্টাল ফোর্সের ইকুইলিব্রিয়াম করলে আমরা এখানেও এই সি এফডিই তে যে ফোর্সটা সেটা পেয়ে যাচ্ছি 20 কিলোনিউটন কম্প্রেশন। তো এফডিই তার মানে আমার এখন এই যে ডিই ফোর্সটাও জানা, এই ফোর্সটাও জানা, আমি এইটা জানি, এইটা জানি, এটাও জানি। এখন আমার আননোন আছে শুধুমাত্র এই যে এই সবগুলো আমার অলরেডি জানা হয়ে গেছে, আননোন আছে শুধুমাত্র এই যে এই এইটা। তাহলে আমি আইদার ই জয়েন্ট থেকে সি ইএইচ ভ্যালুটা পেয়ে যাব, অথবা এইচ জয়েন্ট থেকেও ইএইচ এর ভ্যালুটা পেয়ে যাব। তো ওরা এখানে এইচ জয়েন্টটা নিয়েছে এফ ফিগারে, জয়েন্ট এইচ ফিগার 711 এফ। তো এই ফিগারে দেখো এই যে যে কয়টা ফোর্স আসছে সবগুলা লিখলাম, তিনটা নোন, একটাই শুধুমাত্র আননোন। তো আমি এখানে যদি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু করি তাহলে এফ এইচ এর ভ্যালু পেয়ে যাচ্ছি 38.9 কিলোনিউটন। তো এইভাবে আমি একটা পোর্টাল ফ্রেম যদি ট্রাস দিয়ে কানেক্ট করে করি তাহলেও তার মেম্বার ফোর্স যেমন নির্ণয় করতে পারি। তাহলে ট্রাসের মেম্বার ফোর্স হয়ে গেল, আমার কলামের এখানে যে সাপোর্ট রিঅ্যাকশন জানি, তাহলে এটার এই বি পয়েন্ট পর্যন্ত বেন্ডিং মোমেন্ট কতটুকু হবে সেটাও নির্ণয় করতে পারবো। শেয়ার ফোর্স কত হবে এই কলামে সেটা আমি এই যে জানি। তারপরে হচ্ছে কলামের অ্যাক্সিয়াল ফোর্স, এখানে দেখো যে টেনশন হচ্ছে সাপোর্টে, তাহলে এখানে টেনশন আসবে। তুমি যদি এখানে ফুটিং ইউজ করো এই টেনশনের সমপরিমাণ সারচার্জ লোড এখানে দিতে হবে, অথবা এখানে তোমাকে অ্যাঙ্কর করতে হবে। বিশেষ করে ট্রাফিক সাইন যদি হয়, ফর এক্সাম্পল ট্রাফিক সাইনে আসলে ফোর্স আসে অবশ্যই এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে, কিন্তু এই এটার প্যারালাল ডিরেকশনে যদি এরকম ফোর্স এসে থাকে, ট্রাফিক সাইনে এরকম ব্যবহার করা হয় বেশি। দুই পাশে কলাম থাকে, মাঝখানে এই ট্রাস দিয়ে আসলে 60 মিটার, 60 ফিট, 30 ফিট এরকম স্প্যানের তোমার সাইন ইউজ করা হয়, যেগুলো উপর আসলে ট্রাস দিয়ে কানেক্ট করা হয়। তো ট্রাস এই ট্রাফিক সাইন আসলে বেশি এই ধরনের স্ট্রাকচার, এই ধরনের জিওমেট্রিক্যাল ফর্ম বা স্ট্রাকচারাল ফর্ম ইউজ করি আমরা। তো সেগুলোর অ্যানালাইসিসে তোমাকে আসলে দেখো, এবং ডিজাইনও যদি করো অ্যাপ্রক্সিমেটলি এই ভ্যালুগুলো ইউজ করে এই ম্যানুয়াল ক্যালকুলেশন তোমরা ইউজ করতে পারো। তো এই পর্যন্তই আজকের আলোচনা। আমরা পরবর্তী ক্লাসে যে এটা ল্যাটারাল লোড অন বিল্ডিং ফ্রেমস পোর্টাল মেথড ইউজ করে কিভাবে বিল্ডিং ফ্রেম অ্যানালাইসিস করা যায় সেটার ডিজাইন, সেই অ্যানালাইসিস মেথডটা দেখবো। তো আজকের আলোচনা এ পর্যন্তই।